আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। গত ক্লাসে বলেছি সবাই যেন ইন টাইমে আসে।
ওকে, আপনারা সবাই ক্লাসের দিকে খেয়াল করেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখবো, সেটা হচ্ছে শেপ বানানো। ঠিক আছে, শেপ আজকে আগে ভাগে ক্লাস শুরু করে দেখবেন, কালকে থেকে সবাই ইন টাইমে আসবে। ওকে, শেপের কনসেপ্টটা কি জিনিস সেটা যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে কিছু ওয়েবসাইটে যাই। আচ্ছা, লাইক হুইজ.com একটু যাই। হুইজ.com একটা এরকম কিছু একটা আছে। এই দেখেন যে এই যে এখানে একটা ত্রিভুজের মতো আছে। তো এরকম ত্রিভুজ আমরা কিভাবে আনতে পারি? তারপর দেখেন এই যে নিচে এই যে এখানে একটা একটু কোণা বের হয়ে আছে, এরকম শেপ কিভাবে করতে পারি? তারপর হচ্ছে এই যে এখানে দেখেন প্রিমিয়াম, এই কথাটা এখানে এভাবে কিভাবে করে দেখাচ্ছে। তো জাস্ট এই ব্যাপারগুলো কিভাবে করে দেখানো যায়, আরও বিস্তর ব্যবহার আছে এটার। আমি একটু খোঁজার চেষ্টা করছি। লাইক এটা দেখেন, এইখানে দেখেন এখানে একটা শেপ আছে ত্রিভুজের মতো করে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। তো এরকম শেপ কিভাবে তৈরি করতে পারি? অনেক সময় দেখা যায় যে মেনুর মধ্যে এরকম একটা শেপ থাকে। এরকম কোনো মেনু আমাকে দেখাতে পারবেন, বা দেখেছেন এরকম এর আগে? দেখি তো চাল ডালে আছে কিনা। আচ্ছা, মূল ব্যাপার হচ্ছে যে আমরা শেপটা বানানো শিখব এখন। সেটা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট হতে পারে। যদি বলতাম, যদি আমরা চাই এরকম কোন একটা ডিজাইন করতে, যে এরকম ত্রিভুজের মতো থাকবে উপরের দিকে, এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এটার জন্য মূলত আমাদের শেপ জিনিসটা শিখতে হবে। তো আসেন শেপ কনসেপ্টটা কিভাবে তৈরি করা যায়। তো লাইক আমি প্রথমে একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিচ্ছি এ। সো এই ডিভটাকে ধরি, ডট এ, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, তার একটা হাইট দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ, লাইক ধরেন 50 পিক্সেল। তার একটা উইড দিচ্ছি সেমভাবে 50 পিক্সেল। দেখেন আগে আগে ফিলটাকে ভিজিবল করা যায় কিনা। সো জিনিসটাকে ভিজিবল করা গেছে। সো এখন তাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসি। সো মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসতে পারলাম। একটু মার্জিন টপ ব্যবহার করি, লাইক 200 পিক্সেল। সো 200 পিক্সেল মাঝখানে চলে আসলো। আমরা কি সবাই ক্লাস ফলো করতেছি? জি স্যার। ওকে, মন দিয়ে দেখি শেপ জিনিসটা কিভাবে তৈরি করা যায়। এটার জন্য একটা টেকনিক অবলম্বন করব, জাস্ট, আর কিছুই না। ঠিক আছে? ওকে, এটা যে আমার একটা ডিভ, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড যদি না দেই, ব্যাকগ্রাউন্ড না দিয়ে যদি এটাকে আমরা বর্ডার ব্যবহার করি, তাহলে চতুর্দিকে একটা বর্ডার আসবে।
ঠিক আছে, চতুর্দিকে একটা বর্ডার আসবে, লাইক 1 পিক্সেল একটা বর্ডার যদি দেই তাহলে দেখতে কেমন লাগে জিনিসটা এরকম। ও আচ্ছা, বর্ডার তো এইভাবে ইউজ করা যাবে না, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। জাস্ট টেকনিকটা ফলো করবেন আর কিছু না, যে টেকনিকটা কি হতে পারে। এই হলো সে আমাদের বর্ডার। এখন একটা জিনিস আমাকে বলেন যে এই এই ডিপটা আমি একটু ছোট করি, 20 পিক্সেল দিই, তাহলে আরো ছোট একটা ডিসপ্লে দেখা যায় না। আপনি কেটে জয়েন করেন, এই ফাদাটা চায় না, আপনি কেটে জয়েন করেন, আই হোপ ঠিক হয়ে যাবে। ওকে, সো আমরা এরকম ছোট্ট একটা ডিভ আমরা কাউন্ট করলাম এখানে। এখন দেখেন অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে আমরা হ্যান্ডেল করছি। এখন আমি একটা বর্ডার টপ দিচ্ছি, বড়সড় একটা বর্ডার টপ দিচ্ছি, 20 পিক্সেল সলিড গ্রিন কালারের একটা বর্ডার দিচ্ছি আমি। তাহলে বিষয়টা কেমন হবে, আউটপুটটা কেমন আসবে? উপর একটা বড়সড় বর্ডার চলে আসছে, ঠিক আছে, এই সেই সবুজ বর্ডারটা। আমি সেম ভাবে বর্ডার আমি বটমে দিতে চাই, ঠিক আছে, বাট একটা ডিফারেন্ট কালার দিতে চাই, সেটাকে দিতে চাই রেড। সো আমরা একটু খেয়াল করি যে এটার নিচেও একটা কি আসছে। আচ্ছা, বড়সড় করেই দেখাই, দেখাচ্ছি। ওকে, এই হলো আমাদের ডিপ, নিচেও উপরেও 20 পিক্সেল, নিচেও 20 পিক্সেল। 20 পিক্সেল না দিয়ে আমি এখানে এখন দিচ্ছি 100 পিক্সেল বর্ডার দিচ্ছি, উপরে নিচেও 100 পিক্সেল বর্ডার দিচ্ছি। সো দেখেন অনেক বড় সড়ো বর্ডার চলে আসছে। এখন আমি এই লেফট সাইডে দেবো, রাইট সাইডেও দিব। বর্ডার লেফটেও আমি দিচ্ছি সেম ভাবে, বর্ডার একটা ডিফারেন্ট কালার আছে, এখানে দিতে চাই লাইট ব্লু। ওকে, লাইট ব্লু কালার দেখেন, এই যে এই পাশে একটা বর্ডার দিয়েছি। সো আমরা কখনো হয়তো এভাবে করে বড় সড়ো বর্ডার দেইনি, হয়তো দিলে কখনো দেখতে পেতাম যে এভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যেত, ঠিক আছে। তো আমরা সেম ভাবে আরো একটা বর্ডার দিচ্ছি রাইট সাইডে, ঠিক আছে, আর আই জি রাইট। সো এখানে আমরা দিতে পারি নেভি, ঠিক আছে, নেভি কালার একটা বর্ডার ব্যবহার করলাম। এই হলো আমাদের এটা হচ্ছে সেই আমাদের ডিপটা। কোন ডিপ? এই ডিপের হাইট উইডথ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, আর তার চতুর্দিকে কি দিয়েছে, আলাদা আলাদা বর্ডার দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, বর্ডার এতটুকু দেওয়াতেই এতটুকু কার্ভ হয়েছে। এখন একটু জিনিস চিন্তা করেন, এই ডিপটা যদি হাইট ছোট হতে থাকে, আস্তে আস্তে জিনিসটা কোণা হয়ে যাবে না? এই সাইডটা একদম কোণা হয়ে যাবে না? আমি কি বুঝতে পারছি আপনাদের? আমি যদি এখন এই ভিতরে যে ডিপটা আছে, এই ডিপের হাইট উইডথ যদি কমাই, তাহলে কি হবে, এই যে কার্ভের যে জায়গাটা, এটা আস্তে আস্তে কোণা হতে হতে এখানে এসে মিলবে, আবার এটাও কোণা হতে হতে এখানে এসে মিলবে। সো আমি এখন সেই কাজটাই করব, ঠিক আছে। সো তাকে 100 পিক্সেল, তাকে অল্প একটু নিচে নামাবো, 50 পিক্সেল মার্জিন টপ দেবো, একটু উপরে যাক সে, তাহলে আমাদের ইন্সপেক্ট করতে সুবিধা হবে। ওকে, একটু দেখেন, এই যে এখানে যে হাইট উইডথ ব্যবহার করেছি, এই দেখেন আমি তার হাইট কমাচ্ছি, আমি তার হাইট কমাই দিচ্ছি, হাইট কমালাম। এখানেও তার আমি উইডথটাকে কমাচ্ছি, দেখেন উইডথ কমাতে 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 একটা সময় সেটাকে 0 করে দেবো একটা সময়, ঠিক আছে। এটাকেও 0 করে দিলাম, এটাকেও আমরা কি করে দেবো, 0 করে দেবো। সো দেখেন ত্রিভুজগুলো তৈরি হয়ে গেছে। সো অর্থাৎ আপনাকে যদি ত্রিভুজ বানাতে হয়, তার কন্ডিশনটা হচ্ছে মেইন যে ডিপ, সেই মেইন ডিপগুলোকে কি করে দেবো, হাইট উইডথ 0 করে দিতে হবে। তার জন্য হাইট উইডথ কোনো কাজ না করে। তাহলে দেখেন এবার এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুর অনুযায়ী এটা একটা এটা একটা বর্ডার, এটা টপ বর্ডার, এটা রাইট বর্ডার, এটা লেফট বর্ডার, এটা হচ্ছে বটম বর্ডার। এখন আপনি এক কাজ করেন, আমার কিন্তু অলরেডি ত্রিভুজ তৈরি করা হয়ে গেছে। আমি যদি চাই যে এই লালটাকে রাখবো, তাহলে কি করব? বুদ্ধি খাটায় বলেন তো কি করব?
এটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিব, রাইট। সো আমি তাকে বাদ দিব না, ঠিক, আমি রেডটাকে খালি রাখবো। তো গ্রিনটাকে আমি কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দেবো। ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট বানানো হয়েছে কিনা আমি জানি না, ট্রান্সপারেন্ট দেখে কাজ করে কিনা। সো একটা চলে গেছে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ পানির কালার, রেডটাকে রাখবো, বাকিগুলোকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। সো এইখানে কন্ট্রোল এস, ওকে, সেভ করলাম। সো এটাকে রিলোড দেন। সো দেখেন এই সেই আমাদের সেই ত্রিভুজটা, এইভাবে করে আমরা কি বানাতে পারি, যে কোনো ত্রিভুজ বানাতে পারি। তো কিছুক্ষণ আগে যে আপনাদের একটা দেখালাম, স্যাম্পল দেখালাম, এটা কি কেটে দিয়েছি? ও আচ্ছা, কেটে দিয়েছি স্যাম্পল। তো সেখানে এই ধরনের ত্রিভুজ আমরা দেখতে পেয়েছি। তো এখন এই ত্রিভুজটাকে আপনি চাইলে কি করতে পারি, আমি চাইলে এখন ঘোরাতে পারি। এখন আপনি চাচ্ছেন যে না, ত্রিভুজটা এখানে না, ত্রিভুজটা উল্টা করে দিবেন, তাহলে কি করব, যেগুলো ওকে, আবার নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই পাশে ত্রিভুজটা রাখবো, মানে ত্রিভুজটা হবে এই পাশে, কোনটা হবে, তাহলে নীলটাকে রাখবো, বাকিগুলোকে তাহলে কি করে দিব, নেভিটাকে রাখবো, বাকিগুলোকে ট্রান্সপারেন্ট করে দিব। ওকে, ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্টটা সবগুলোর সাথে কপি করে দেন। ওকে, সো কি হলো, আগেরটাই কোর্স করলাম। আচ্ছা, রেডটাকে খালি রাখছি। আচ্ছা দেখেন, এখন যদি আমি এই ত্রিভুজটাকে ঘোরাতে চাই, তাহলে কি করব, জাস্ট ট্রান্সফর্ম, রোটেট, প্রপার্টি ব্যবহার করতে পারি। লাইক সেটাকে ধরলাম 90 ডিগ্রি ব্যবহার করছি আমরা। সো দেখেন এটা 90 ডিগ্রি ঘুরে যাবে, এই যে এইভাবে ঘুরে গেল। তাকে আরও ঘোরাতে চান, তাহলে 180 ডিগ্রি আরেকবার ঘোরাতে চাই, তাহলে 180 ডিগ্রি, অর্থাৎ তাকে মানে একদম উল্টো করে দিতে, তাহলে 180 ডিগ্রি ট্রান্সফর্ম করে ফেললাম। সো এটা হচ্ছে এইরকম। আরও যদি চাই তাহলে 270 ডিগ্রি, তাহলে এই পাশেরটা পেয়ে যাব 270 ডিগ্রি। আর যদি 360 দেই তাহলে তো সম্পূর্ণ ঘুরে আগের মতোই থাকবে। আমরা কি বুঝতে পারলাম ত্রিভুজ বানানোর ব্যাপারটা? ওকে, সো এই হচ্ছে আমাদের টেকনিক, যে কিভাবে করে আমরা একটা ত্রিভুজ বানাতে পারি। সো এখন কথা হচ্ছে, ত্রিভুজ তো বানাতে পারলাম, এটার তো ইমপ্লিমেন্টেশন থাকতে হবে, তাই না, যে কোথায় আমরা এটা ব্যবহার করব। তো লাইক ধরেন আমি এই কোন একটা সেল, এই জিনিসটা আমরা তৈরি করব, এখন আপনারা আমাকে বলেন তো এটা জিনিসটা কিভাবে তৈরি করা যায়, বুদ্ধি খাটিয়ে বলেন। এই যে সেল, এই জিনিসটা কিভাবে ডিজাইন করতে পারি? ভাইয়া একটা ইসের মধ্যে যে টিপের বা একটা ডিপ নিয়ে তার ভিতরে একটা টিপের দিয়েছে, এটা দেওয়ার পরে আমরা ভিতরে আরেকটা ডিপ নিয়ে একটু সেম ভাবে ত্রিভুজ তৈরি করে একেবারে এমআর অটো করে দিব, যাতে এটা লেফট সাইডে চলে যায়, দেন এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। দেন এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, অনেকটা এঙ্গেজমেন্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আসেন এরকম একটা জিনিস তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। তো যা শিখলাম এই জিনিসটাকে কাজে লাগাই, আমরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। সেমভাবে আমরা এই জিনিসগুলো এখানেও অ্যাপ্লাই করার চেষ্টা করব, এরকম একটা শেপ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো আপনাদের বাসায় কাজ থাকবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এই ত্রিভুজ কনসেপ্টটা দেখা গেছে যে আমাদের প্রায়ই ব্যবহার করতে হবে। তো আমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করব। তো এখানে অবজারভেশনটা কি, যেমন অবজারভেশনটা হচ্ছে এখানে যে আমরা যদি ত্রিভুজ আঁকতে চাই তাহলে অবশ্যই হাইটের কি করে দিব, 0 করে দিব। 0 করে দিয়ে এবার বড় বর্ডার দিব। এবার বর্ডারটাকে আপনি সবগুলার বর্ডার আনতে হবে, টপ বটম লেফট সবগুলোরই বর্ডার আনতে হবে। এনে কি করব, শুধুমাত্র যে পাশের ত্রিভুজটা আমার দরকার হবে সেই পাশের ত্রিভুজের কালারটা রেখে দেবো, বাকিটা ট্রান্সপারেন্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের সেই টেকনিকটা। এবার যদি আমার তাকে ঘোরানোর প্রয়োজন পড়ে তাহলে আমি রোটেট করে ঘোরাতে পারি, কিংবা আমি যদি না ঘুরাই, রোটেট করে যদি না ঘোরাই, তাহলে আমি যদি আমার টপে মানে এরকম উল্টা ত্রিভুজ দরকার হয়, তাহলে আমি টপেরটা কালার রেখে দেবো, বাকিগুলো ট্রান্সপারেন্ট করে দেবো। এটাও হয়, ঠিক আছে। এটাও একটা টেকনিক। সো অনেকভাবে করা যাবে, মূল বেসিকটা হচ্ছে এটা।
ওকে, এবার আমি চাচ্ছি হুয়ের এই জিনিসটা তৈরি করতে, সেম টু সেম এই ইন্টারফেসটা আমরা কি করব এখন তৈরি করব। তো এই জিনিসটা এখন কিভাবে তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। সো আমি এগুলো কেটে দিচ্ছি যা আছে। আমরা এডিট যেহেতু নিয়েছি থাক, সেটা সাথে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, এবং তার একটা হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, এবং এতটুকু দিলে তাই হোপ একটা ডিপকে ভিজিবল করা যায়, তাই না? সো একটা ডিপকে আমরা ভিজিবল করে ফেললাম। এবার তার একটা উইড ব্যবহার করব, উইড দিয়ে দিচ্ছি, তার হচ্ছে 20% উইড ব্যবহার করছি, এবং মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসছি। সো এই কটা কাজ আমরা করে ফেললাম, এই শেপটা নিয়ে আসলাম। এখন কাজ হচ্ছে এই জিনিসটা আনা। তো আপনি এক কাজ করেন, এর ভিতরে একটা পি ট্যাগ নেন। ও ভাই যেভাবে বললেন আমি সেভাবে করে করার চেষ্টা করছি। এর মধ্যে আমি সেল লিখছি, সেল কথাটা লিখছি। সো আমি সেল কথাটা লিখে ফেললাম, এই সেই আমাদের পি, সেল কথাটা লিখে ফেললাম। এখন এই পি এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এর ভিতরে আমি কাকে ধরে বলতে চাই, পিকে ধরে বলতে চাই তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, সরি ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু দেন, এটা কি কালার ওটা ধরে নিয়ে আসি, পিক্সি থেকেও ধরে নিয়ে আসি। সো আমরা এই কালারটা কন্ট্রোল অল্ট সি দিয়ে কপি করে নিলাম। ওকে, এবার আউটপুটটা চেক করে নিই। সো এই হলো আমাদের আউটপুট। এবার পি এর একটা উইড ব্যবহার করেন, পি এর উইড ব্যবহার করেন অনলি 100 পিক্সেল, বেশি হয়ে যাবে 50 পিক্সেল। দেখেন তো উইড কতটুকু আসে, সো এতটুকু। এবার তাকে কি করা যায় বলেন তো, তাকে আমি ডিরেক্টলি কি করব, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। কি করতে পারি? ফ্লোট রাইট করতে পারি, থ্যাংক ইউ। ফ্লোট রাইট করে তাকে আমি নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে টেক্সট অ্যালাইন করে সেন্টার করে দিই, মানে টেক্সটটাকে সেন্টার করে দিচ্ছি আমি। সো টেক্সটটাকে সেন্টারে চলে আসলো। এখন দেখেন আমার টার্গেট কি, এই শেপটা বানানো। অ্যাকচুয়ালি তার একটা হাইট দরকার আছে, তাহলে আমি পি এর একটা হাইট দিয়ে দিচ্ছি। তার হাইট দিয়ে দিচ্ছি আমি সেমভাবে 50 পিক্সেল। হাইট মেবি বেশি হয়ে যাবে, অনেক বেশি, তো হাইটটা এত বেশি দিব না। আমরা এটাকে ইন্সপেক্ট করব, হাইটটাকে একটু কমানোর চেষ্টা করি। এতটুকু হাইট ঠিক আছে, এতটুকু হাইট ঠিক আছে। 30 পিক্সেল হাইট দেন, 30 না 26 পিক্সেল হাইট। ওকে, এবার একটু মার্জিন টপ দেন। এই মার্জিন টপটা কার জন্য দিচ্ছি বলেন তো? পি এর জন্য। সামান্য একটু আমি তাকে নিচে নামাবো, 5 পিক্সেল নিচে নামাবো। বলেন পুরো ডিপ সহ নামতেছে, আমি কি ডিপকে মার্জিন দিয়েছি? মানে পুরো পিটাকে ধরে নিচে নামছে, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ নিচে নামছে। সো তাকে মার্জিন টপ দিয়ে কাজ করা যাবে না, কি দিতে হবে? পেডিং। আমি চাই শুধুমাত্র টেক্সটটা নিচে নামুক, তো পেডিং টপ 5 পিক্সেল। সো এই দেখেন পেডিং সে পাচ্ছে এবার। ওকে, এতটুকু ঠিক আছে, 5 পিক্সেল। সো এই টোটাল এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, সো দেখেন এবার আছে বিফোর আফটারের কনসেপ্টটা কাজে লাগাবো। বিফোর আফটারের কনসেপ্টটা কাজে লাগাবো, কাজে লাগিয়ে এরকম একটা ত্রিভুজ, এরকম একটা আগে শেপ তৈরি করব। সো দেখেন আমি ডট এ তার পি তার আফটার বিফোরে আমি একটা কাজ করতে চাই। বলেন বিফোর কনসেপ্ট ব্যবহার করতে গেলে কি করতে হয়? বিফোর কনসেপ্ট রাইট, কন্টেন্ট, কন্টেন্ট আমাকে ব্যবহার করতে হবে। কন্টেন্ট অবশ্যই খালি রাখবো, ঠিক আছে। ওকে, এবার হাইট, একটা হাইট ব্যবহার করছি, তাকে লাইক ধরেন 50 পিক্সেল। তারপর একটা উইড, আগে এগুলো দিবেন, ঠিক আছে। তারপর যাকে কি করে না করে সেটা পরে করবো। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই ইয়েলো, ঠিক আছে। সো আগে দেখে আগে আমাদের ওই আফটারে বস্তুটা আসছে কিনা, বস্তুটাকে দেখা যায়। বলেন তো দেখা যাচ্ছে না কেন?
আর পজিশন করতে হবে। এই যে দেখা যাচ্ছে, কিন্তু তাকে করেছি লেফট থেকে, এটা ভুল আছে, তাকে রাইট থেকে করতে হবে 100%। ওকে, তাকে 100% কি করলাম, সরিয়ে নিয়ে আসলাম। এখন এখন কি করতে হবে, আমার সেই ত্রিভুজটা এখন মেক করতে হবে। তো ত্রিভুজটা মেক করার জন্য কি করব, এই যে বিফোরে যেটা দিয়েছি তার এখন একটা কি করব, বর্ডার ব্যবহার করব। বর্ডার টপ 100 পিক্সেল, দেখেন তো হয় কিনা। আচ্ছা, বর্ডার টপ 100 পিক্সেল, সলিড। সলিড কি কালার দেওয়া যায়, LIGST ব্লু। ওকে, অনেক বেশি বড় বর্ডার হয়ে গেছে, তাই না? তো আমরা এক কাজ করি, যে তাকে বেশি না 50 পিক্সেল দিচ্ছি, অর্ধেক করে দেই, তারপরও তো অনেকখানি থেকে যায়। এখন এই যে এই হাইট উইডটাকে কি করব, 0 করে দিব। হাইট উইড কি করে দিলাম, 0 করে দিলাম। হাইট উইড 0 করাতে বর্ডার দেখা যাচ্ছে না। আর এটা কি রেড ডিপের পিছনে চলে গেছে? কি হলো এখানে, ভুলে গেছি তো আমি নিজেই। এখানে কি জেড ইনডেক্স করতে হবে? জেড ইন্ডেক্স না, জেড ইন্ডেক্সের কোনো কাজ নেই এখানে। আচ্ছা, বুঝতে পারছি, সব দিকে বর্ডারটাকে দিতে হবে, বর্ডার টপ, বর্ডার বটম, ঠিক আছে। এখানে একটা আমার কনসেপ্টে ভুল আছে মনে হচ্ছে, আমাকে আবার নতুন করে করতে হবে, শিট। না, ঠিক আছে। সো এখানে হাইট দিয়েছিলাম কতটুকু, অর্থাৎ এই সমান করে, মানে এই যে পিটেক যতটুকু আছে এতটুকু সমান করে একটা ইয়া ব্যবহার করব আর কি, মানে এতটুকু সমান করে আমরা এটাকে বর্ডার দিব 26, দেখি কি হয়। ওকে, সেম ভাবে 26 পিক্সেল আপনি কাকে দিয়ে দিবেন, একেও দিয়ে দেন। 26 পিক্সেল একেও দিয়ে দেন, একেও দিয়ে দেন। সো এখন দেখেন, সো এটাকে আরো ছোট করতে হবে, হাইট দিয়ে আরো ছোট করতে হবে, অর্থাৎ এটাকে বর্ডার রাইট এবং লেফট, তাই না, এদেরকে আরো ছোট করতে হবে। তো এদেরকে এভাবে ছোট না করে আমি এক কাজ করি, আমি এদেরকে ইন্সপেক্ট করে আমাদের যতটুকু দরকার আমি ততটুকু এদেরকে ছোট করব। ওকে,
একে দিব 13 এবং টপকে যদি 13 দেই তাহলে বটমকেও দিব 13। ওকে, তার মানে আরেকটু বাড়াতে হবে 14, ওকেও বাড়াই 1, 14, একেও বাড়াই 1, 14, 15, একেও বাড়াই 1, মানে সমান সমান করে বাড়াচ্ছি আর কি। 1 পিক্সেল বাড়াই, ওকেও 1 পিক্সেল বাড়াবো। সো এই হলো অবস্থা বর্তমানে 16 তো এই সেম 16 কি করব এখন, এদেরকেও দিয়ে দেব। ওকে, এই হলো অবস্থা বর্তমানে। সো এই যে এই জিনিসটা করা হয়ে গেল না, এখন আপনি এই জিনিসটাকে কপি করেন। ওকে, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে কোনটা, এই যে এই ভেতরে ঢুকে নিয়ে আসা। এখন ভেতরে ঢুকে নিয়ে আসা যাবে খুব সহজে। আপনি এক কাজ করতে পারেন যে এই উপর নিচ এবং এটা এই দুটোকে এগুলোকে ট্রান্সপারেন্ট করে দেন। শুধুমাত্র বর্ডার এটা কোন পাশে, রাইট পাশেরটা খালি রেখে দেবেন, বর্ডার রাইট। এই বর্ডার রাইটটাকে গ্রিন, বাকি সবগুলোকে ট্রান্সপারেন্ট। এটাকেও ট্রান্সপারেন্ট, এটাকেও ট্রান্সপারেন্ট, এটাকেও ট্রান্সপারেন্ট। ওকে, এবার মেইন আরেকটা অবজারভেশন বলতে ভুলে গেছি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, এটার ব্যাকগ্রাউন্ড বাদ। ঠিক আছে, মানে যার থেকে আপনি যে ডিপটাকে আপনি কি করছেন, বর্ডার দিচ্ছেন এরকম বড় বড় করে, তার কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, অর্থাৎ তার হাইট 0, তার ব্যাকগ্রাউন্ড 0। এবার কাজ কি, এবার তাকে জাস্ট খালি ঘুরিয়ে দেওয়া, তার কাজ হচ্ছে ঘুরিয়ে দেওয়া। এখন তাকে যদি এখন আমি রোটেট করি, কত ডিগ্রি রোটেট করবো, 180। ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি রোটেট করে ফেললাম। এখানে ডাবল আসছে কোথা থেকে, ওকে। সো তাকে দেখেন যে রোটেট করে ফেলেছি। এখন প্রবলেম হচ্ছে তাকে 180 ডিগ্রি রোটেট করতে সে এই পাশে চলে আসছে। এখন কি করব, ওই যে তাকে টপ থেকে রাইট থেকে 100% ধরেছিলাম না, এবার তাকে 100। এখানে কাজ করেন, একটু লম্বা করে দেন এই যে এইটাকে। আমরা পি এর একটা উইড ব্যবহার করেছি তাই না, উইডটাকে একটু বাড়িয়ে দেন, উইডটাকে বাড়িয়ে দেন 60, 10 পিক্সেল বাড়ান, আরেকটু বাড়ান 70। ওকে, 70 না দিয়ে আরেকটু বাড়ান, এটাকে সরাসরি 90 করে দেন, উইড একটু বাড়ালাম। এবার সেল কথাটাকে আরেকটু এই পাশে নেন, তার মানে এখানে কি দেব, মার্জিন না দিয়ে আপনি কি দিবেন, পেডিং। কোন পাশে, লেফট পাশে, রাইট 10 পিক্সেল করে দেন, তাহলে একটু সরে আসবে এই পাশে আর কি। এই যে একটু এই পাশে একটু বেশি জায়গা হলো আর কি। এখন আসেন, এটাকে 100% জায়গা ছাড়তে বলেছিলেন তাই না, তাকে 100% না দিয়ে এখন কিছুটা পার্সেন্টেজ কমাই দেন। কই বিফোর কোথায়, বিফোর থেকে এই যে এটা, এই যে এখানে তাকে 100% আপনি তাকে জায়গা ছাড়তে বলেছিলেন, এবার তাকে কিছুটা কমান, এবার কমিয়ে তাকে ভেতরে নিয়ে আসেন। এখন কাজ কি, এই গ্রিনটাকে এখন কি করে দেওয়া, গ্রিনটাকে এখন কি করে দেওয়া, রেড করে দেওয়া। এটাকে এখন কি করে দেব, এটাকে এখন রেড করে দেন। হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। সো এই পুরো ব্যাপারটাকে এখন আমরা কি করছি, কপি করছি, এখানে যা যা আছে সবগুলোকে কপি করছি। এই হলো আমাদের সেই ডিজাইন, বুঝতে পারলাম এতটুকু? জি স্যার। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমি শেপটা বানাইছি, যার কারণে মানে আমার মনে করে করে করতে হয়েছে। সো বিষয়টা হচ্ছে টেকনিকটা জানা, ঠিক আছে? তো কিভাবে করে এই জিনিসটাকে করব, অ্যাকচুয়ালি আমরা এখানে যেভাবে করেছি, পি ট্যাগ নিয়েছি, কারো এক জায়গা থেকে নয়েজ হচ্ছে, মাইক্রোফোনটা মিউট রাখি। অ্যাকচুয়ালি এখানে যেভাবে করেছি, এখানে একটা আমার মিস্টেকটা হলো এখানেই যে
আমার এটা উচিত হয়নি সরাসরি পি ট্যাগের মধ্যে নামা, আমার উচিত ছিল এটাকে একটা ডিভে নামা, ডিভকে এই ডিভের পরে আফটার একটা কি বের করা, এরকম একটা কন্টেন্ট বের করা। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আমি যেমন এখানে সরাসরি পিকে আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাই না, পি এর একটা হাইট ব্যবহার করেছি, পি এর আফটারে গিয়ে একটা নতুন করে একটা ডিভ আমরা কাউন্ট করেছি। এইভাবে করে না করে আপনারা কি করবেন, এই পিটাকে সরাসরি না ধরে এই জায়গায় আরেকটা ডিভ নেবেন, এই ডিভের মধ্যে আপনি স্প্যান ট্যাগে সেল কথাটা লিখতে পারেন কিংবা পি ট্যাগে লিখতে পারেন ইচ্ছে, ঠিক আছে, তাহলে আরও একটু বেটার হবে আর কি। সো এই হলো আমাদের এই কাজ। আপনারা বাসায় এই জিনিসটা ট্রাই করবেন। হয় দেখেন নিচে নিচে এটা আমি আর দেখাবো না এখন এইভাবে করে, এই দেখেন নিচে এখানে আরেকটা এইভাবে করে বের হয়েছে, ঠিক আছে, এটা আপনারা বাসায় নিজে নিজে চেষ্টা করবেন। এই দেখেন এখানে আরেকটা, তার মানে বুঝেছে যে এখান থেকে একটা ফিতা বের হয়ে এখানে এইভাবে আসছে। সো জিনিসটা সিনিয়রিটা হচ্ছে এরকম। তো আমরা এরপর থেকে ত্রিভুজ আঁকতে পারবো। তো এই কনসেপ্টে যদি আমি এখন এই শেপটা আঁকতে চাই, এই যে এটা, এই জিনিসটা যদি আঁকতে চাই তাহলে কি করতে পারি? স্যার ত্রিভুজটাকে জাস্ট আর এটা রোটেট কি ওই যে হ্যাঁ রাইট, আমি এখানে রোটেট করেছিলাম, সেখানে রোটেট করব না, খালি জাস্ট এখানে যে রোটেট করেছিলাম, এই যে রোটেট করেছিলাম কেন, ওইটাকে ভিতরে নেওয়ার জন্য। সেই রোটেটটা না করে কি করব, জাস্ট ওকে এক জায়গায় এনে লাগাই দিব, জাস্ট একসাথে মার্চ করে দেব দুইটা ডিপ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টেকনিক। তো আপনারা এরপর থেকে ত্রিভুজের যত কাজ আছে সেই কাজগুলো এইভাবে করেই করবেন। সো এখন আমি ডিজাইনটাকে যদি বড়ও করি ছোটও করি কোনো সমস্যা নেই, যদিও এটা এখান থেকে যেভাবে বেরোয় যাচ্ছে এটা এত জুম তো এটা হবে না, জাস্ট নর্মালি যখন আমরা এখানে যখন সুইচ করছি দেখেন এই শেপটা কিন্তু ঠিক থাকছে, ঠিক আছে। পজিশন নিয়ে কাজ এভাবে যদি কাজ করেন আপনাদের ডিজাইন নষ্ট হবে না। ওকে, ওকে পজিশন যদি আমরা পারি তো আজকে আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে প্যারালাক্স। প্যারালাক্স যে কেমনে আঁকে, মানে কেমনে করে আমি তো ভুলে গেছি, দাঁড়ান আমার আগের ক্লাসগুলো একটু দেখতে হবে। প্যারালাক্স সহজ জিনিস, পজিশনটাকে কি করতে হবে, আচ্ছা দাঁড়ান আমি একটু নেট দেখে নিই। প্যারালাক্সটা শিখবো কেন, দেখেন এলআইসিটিতে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি অলরেডি, আপনাদেরকে অনেক কিছু দেখানো হয়ে গেছে। দেখেন প্যারালাক্স জিনিসটা কি, এই দেখেন নিচের যে ইমেজটার দিকে তাকান, দেখেন ইমেজটা তার জায়গা থেকে ফিক্স। আমি যখন স্ক্রল করছি ইমেজটা, দেখেন ইমেজের বাকি অংশ কিন্তু ওই যে স্ক্রলের নিচ স্ক্রল করলে এইটুকু দেখা যায়, বাকিটা কিন্তু এই যে ঢেকে থাকছে। সো এই যে এই জিনিসটাকে আমরা বলছি যে তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কি পজিশন ফিক্স দিতে হবে? রাইট পজিশন ফিক্স দিতে হবে, রাইট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট, প্রপার্টি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, রাইট, থ্যাংক ইউ, মনে পড়েছে, ঠিক আছে। ওইটাকে ফিক্স করে দিলেই এটা হয়ে যাবে। এই প্যারালাক্স বানানো খুবই সহজ জিনিস। তারপর আমরা দেখবো এই অপাসিটিটা কীভাবে তৈরি করা যায়। দেখেন এই যে এটাও একটা ডিপ, বাট কালার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই কালারের দিয়ে ব্যাক এন্ডে কী আছে সেটা দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্ট একটা কালার। ওকে, সো এই জিনিসগুলো এখন তৈরি করার চেষ্টা করি আপনাদের। সো আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন, ঠিক আছে। আমি যেহেতু আপনাদের বলেছি এখন ক্লাস বেশি নিব না, ম্যাক্সিমাম 3টা 10-15 পর্যন্ত ক্লাস নিব আজকে। সো আপনারা বাসায় এইগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, এটা ফুললি ড্র করবেন, এটা ফুললি ড্র করবেন, ঠিক আছে। ইভেন এই যে আপনাদের যে মেগা মেনু ছিল, আপনাদের যে মেগা মেনু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের মধ্যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে। এই যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন, একটু হোল্ড করবেন। ওকে,
সব কেটে দিচ্ছি যা আছে। ওকে, আমরা এখন আমাদের টার্গেট কি? প্যারালাক্স ওয়েবসাইট যদি খেয়াল করেন, অনেক ওয়েবসাইট আছে জাস্ট প্যারালাক্স দিয়ে তৈরি। প্যারালাক্স ওয়েবসাইট লিখে সার্চ করেন, দেখি আসে কিনা, কোনো স্যাম্পল পাই কিনা এখানে। এই যে এটা দেখেন, ঠিক আছে, একটা এক একটার জন্য এক একটা ইমেজ ব্যবহার করা হয়েছে এবং ইমেজটা ফিক্স থাকছে, ঠিক আছে। এটা একটা প্যারালাক্সের খুব সুন্দর একটা উদাহরণ। তারপর হচ্ছে এটা দেখেন, প্যারালাক্স আর প্যারালাক্সের মধ্যে পার্থক্য, মানে প্যারালাক্স কোনটা বুঝবো, যে দেখেন ইমেজটা ফিক্স থাকছে, ঠিক আছে, মনে হচ্ছে ইমেজটা কোন এক জায়গায় বসে আছে, উপর থেকে কোন একটা কিছু স্ক্রল মানে স্লাইড করে যাচ্ছে, এটা হচ্ছে প্যারালাক্স। আর এটা দেখেন ফিক্সড, আমি স্ক্রল করছি ব্যাকগ্রাউন্ডে ইমেজ সহ উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি ধরেন এই জিনিসটা যদি এখন আমি তৈরি করি, আর দেখেন নিচে, এটার নিচেও আরেকটা প্যারালাক্স আছে, এই যে। সো এগুলোকে প্যারালাক্স এক্সাম্পল বলে। আচ্ছা, এই জিনিসটা আমরা তৈরি করার চেষ্টা করি, W3-তে যেটা আছে এটা তৈরি করার চেষ্টা করব আমরা। ওকে, তো এট ফার্স্ট আমাকে একটা ইমেজ নিতে হবে। ইন্সপেক্ট করি, দেখি ইমেজটাকে ধরতে পাওয়া যায় কিনা ইমেজটাকে। এই যে ইমেজটা, অ্যাকচুয়ালি ইমেজের লিঙ্কটা দেওয়া আছে এইভাবে করে। আচ্ছা, আমরা অন্য যে কোনো ইমেজ ব্যবহার করতে হবে ওখানে, ওই ইমেজটা ব্যবহার করতে পারবো না। তো আসেন নর্মাল একটা নেই, div1, div1 এর মধ্যে আমরা div1টাকে ধরে ফেলি, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি রেড, তার একটা হাইট ব্যবহার করছি লাইক ধরেন 300 পিক্সেল, ঠিক আছে। সো আপাতত এতটুকু জিনিস থাকলে আমরা ডিফটাকে ভিজিবল করতে পারি। এই হলো আমাদের সেই ডিফ। এর মধ্যে আপনি একটা h1 ট্যাগ নেন, h1 ট্যাগের মধ্যে লেখেন যে দিস ইজ ফার্স্ট ডিফ, দিস ইজ ফার্স্ট ডিফ। ওকে, এই সেই আমাদের ফার্স্ট ডিফ। সো আমরা এক কাজ করি, মার্জিন পেডিং যা আছে সব 0 করে নিই। ওকে, সো আছেন আমরা আরো একটা ডিভ নেই, সেকেন্ড ডিভ। এটাকে আমরা নাম দিচ্ছি 2। তাহলে দেখেন ডট 2কেও ধরে ওকেও যা বলা আছে তাই বলবো, খালি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা খালি চেঞ্জ করে দিব। আপনি এখানে একে যা বলেছেন তাই বলেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি আমরা লাইট ব্লু। ওকে, তারপর এখানে লিখে দেন দিস ইজ সেকেন্ড ডিভ। ওকে, আমরা আরো একটা ডিভ নেই, আর দি থার্ড। সো এই থার্ড ডিভটাকে আমরা ধরবো সেম ভাবে। ওকে, আপাতত 3টা ডিভি থাক আমাদের, ঠিক আছে। আর তার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন। ওকে, সো এখন আসেন, এখন আমি চাচ্ছি এই টেক্সটটাকে একদম সেন্টারে আনবো, একেবারে সেন্টারে নিয়ে আসবো। তাহলে কিভাবে করতে পারি বলেন তো? এই যে এই টেক্সটটাকে আমি একেবারে সেন্টারে নিয়ে আসবো, কিভাবে আনতে পারি?
টেক্সট লাইন সেন্টার দিলে তো হবে না, টেক্সটাইল সেন্টার তো মিডল আসবে, এই মিডল মার্জিন আসবে, অটো কিন্তু আমি একেবারে তাকে একদম এই সেন্টারে আনতে চাই। পজিশন ব্যবহার করে পজিশন ব্যবহার করো, রাইট, পজিশন ব্যবহার করো। তাহলে আসেন তাকে বলি পজিশন অ্যাবসলিউট, তোমাকে নাড়াচাড়া করব, তুমি কি হবা টপ থেকে 0, টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0, মার্জিন অটো। ঠিক আছে, মার্জিন অটো। তাই বলে কি যাবে? দেখেন তো কই যায় সে, মানে পুরা সেকশনটাই এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1কে তো বলতে চাইনি আমি, সরি। 1 এর ভিতর যে H1 আছে আমি তাকে বলতে চাই, সরি ভুল হয়েছে, আমি H1টাকে বলতে চাই এই কথাগুলো। ঠিক আছে, সো এখন ঠিক আছে। সো দেখেন সে কিন্তু কোথাও যায় না, গেছে, আবার রিলোড দিচ্ছি, সে তার জায়গায় বসে আছে। তাহলে এখন বলে দিতে হবে কার আন্ডারে, ওকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ অর পজিশন অনুযায়ী সে এখানে চলে যাবে। কাজ করেনি কেন? সব জায়গায় 0 পিক্সেল দাও। 0 পিক্সেল দিতে হবে। ও টপ থেকে 0, লেফট থেকে 0, সরি। ওকে, যাচ্ছে না, এক কাজ করি, তার উইড করে দেখতে পারেন উইড হচ্ছে কমাতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। কি প্রবলেম হয়েছে ফাইন্ড আউট করতে হবে যে কেন সে যাচ্ছে না। উইড দিলাম 50%। শুধু টপ লেফট লেখা, শুধু মার্জিন টপ মার্জিন লেফট এমন হবে না লেখাটা? রাইট নাকি? আমি তো সব ভুলে যাচ্ছি আজকে, কেন সব? মার্জিন টপই হবে ভাইয়া, মার্জিন টপ মার্জিন লেফট। না, মার্জিন না। পজিশন প্রপার্টি কিভাবে কাজ করে? টপ থেকে 0, লেফট থেকে, ঠিকই তো আছে, টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0, মার্জিন অটো, সবই তো ঠিক আছে। পজিশন অ্যাবসলিউটের নিচে এগুলো লেখা এরকম হবে না, রিলেটিভের নিচে লেখা হবে? না, পজিশন অ্যাবসলিউট ঠিক আছে, আমি তাকে নিয়ে নাড়াচাড়া করতে চাই, পজিশন অ্যাবসলিউট, কিন্তু ওর হাইট পুরোটা পাচ্ছে ভাইয়া কেন? একটু মার্জিন টপ লিখে দেখেন। আশ্চর্য, সব ঘোলা যাচ্ছে কেন? সব ঠিক আছে, কিন্তু তার হাইট এতটুকু পাচ্ছে কেন সেটা বলেন। আর এটা তো ডিসপ্লে ব্লক করতে হবে না, হেডিং টেক্সট তো হচ্ছে যে H1 তো ডিসপ্লে ব্লকই ওর। আশ্চর্য, সব বাদ। ওকে, তাকে মার্জিন অটো করবো, মাঝখানে চলে আসবে, গুড, চলে আসো, এই যে মাঝখানে চলে আসলো। তাকে টেক্সট অ্যালাইন সেন্টার করবো, তাহলে টেক্সটগুলো মাঝখানে চলে আসবে, গুড, মাঝখানে চলে আসলো। এবার আমি কি করতে চাই, তাকে পজিশন ব্যবহার করতে চাই, পজিশন অ্যাবসলিউট, তোমাকে নড়াচড়া করতে চাই, তুমি টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল এবং বটম থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, div 1 এর ভিতরে h1 কে ধরে বলছি এগুলোকে। হ্যাঁ, সবই ঠিক আছে, পজিশন গিয়ে বসবা, ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে শুধু। ওকে, এবার তার একটা হাইট ব্যবহার করব 100 পিক্সেল। এবার দেখি, রাইট, দ্যাটস আ লেসন, এখানে একটা লেসন আছে। ওকে,
সো এই হচ্ছে আমাদের সেই টেক্সট, ঠিক আছে। অর্থাৎ H1 ঠিকই সে তার জায়গা নিয়েছে, ওই যে হাইপটাকে যখন আমি কিন্তু আমার তো H1 ঠিকই সে সেন্টারে গেছে, মানে H1 ঠিকই সে সেন্টারে চলে আসছে। কিভাবে? ওই H1 ট্যাগটাকে সে প্রসারিত করে ফেলেছে, ওই সেন্টারে সে চলে আসছে। কিন্তু আমি তো এভাবে চাই না, আমি চেয়েছিলাম কিন্তু এইটার মতো করে, এই যে এটার মতো করে, এই যে এরকম করে আমি তাকে কি করব, সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, মনে রাখবেন এই যে জিনিসটা, এই জিনিসটা আপনাদের মেক করে দেখাবো আজকে। এই জিনিসটা কিন্তু ডিসপ্লে সেন্টারে আছে, ঠিক আছে। এরকম ডিসপ্লে সেন্টারে কিভাবে আনতে হয় এগুলো দেখাবো। এগুলো যদি শিখতে পারেন তাহলে গ্লাস ডিজাইন শিখতে পারবেন। গ্লাস ডিজাইন কি জিনিস আজকে ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে। দেখবেন অনেক কার্ভি ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলো দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে দেওয়া থাকে, ওগুলো কিভাবে আনা হয়, জাস্ট এই প্যাটার্নে আনা হয়, ঠিক আছে। তো আমরা কি করলাম এখানে একটু খেয়াল করেন সবাই, যে আমাদের এখানে H1টাকে H1 ট্যাগটাকে একটা নিচে হাইট বলে দিয়েছি, তার একটা উইড বলে দিয়েছি। উইডটা এখন তাকে আমি আরও কমাবো, উইড দিব হচ্ছে 30% H1-এর। ওকে, ছোটোখাটো আরও একটু উইড কমাবো 20%, যেন লেখার বা ডিসপ্লে টেবিল দিলেও কিন্তু হয়। ডিসপ্লে টেবিল যদি ব্যবহার করি, এখানে উইড ব্যবহার করছি না আমি, দেখেন এখানে উইড ব্যবহার করছি না, এখানে আমি কী ব্যবহার করবো, ডিসপ্লে টেবিল। অর্থাৎ যতটুকু তার টেক্সট ততটুকু তার উইড পাবে, যতটুকু তার টেক্সট ততটুকু উইড পাবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, এখন সে ডিসপ্লে ব্লকটা ছেড়ে দিয়েছে। তার যে ডিসপ্লে ব্লক প্রপার্টি ছিল, সেই ডিসপ্লে ব্লক প্রপার্টি থেকে সে সরে আসছে, এটা হচ্ছে একটা প্রবলেম। সো এখানে ডিসপ্লে টেবিল ব্যবহার করা যাবে না, এখানে উইডি ব্যবহার করতে হবে। সো এই হচ্ছে ব্যবস্থা। ওকে, এবার টেক্সটটাকে একটু উপর থেকে মার্জিন দিবেন হালকা, তাহলে একটু মাঝখানের দিকে আসবে। টেক্সটটাকে উপর থেকে মার্জিন দিলে ডিপটা সহ নিচে নামবে। সো সেটা আমি চাই না, আমি চাইছি শুধু টেক্সট, আমার উপরে কিন্তু হালকা একটা পেডিং দেবো, মানে ডিপটাকে হালকা একটু প্রসারিত করবো উপরের দিকে। তাহলে এই H1কে ধরে আমরা একটা কি দিতে পারি, একটা পেডিং ব্যবহার করতে পারি। একটা পেডিং দেন কত, সেটা 5 পিক্সেল, হালকা পেডিং সব দিকে পেয়েছে। কি দিতে হবে, পেডিং টপ, পেডিং টপ 5 পিক্সেল। এবার আপনি আপনার প্রয়োজন মতো কি করেন, ঠিক আছে। এখন 10 পিক্সেল, পেডিং টপ 10 পিক্সেল। ওকে, সব ঠিক আছে। সো আমরা কি করলাম, এটাকে নিয়ে ফেললাম। অ্যাট ফার্স্ট দেখেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কি করব, ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট করে যেন ওই লালচে লালচে ভাবটাকে যেন দেখতে পারি, তাহলে কি ব্যবহার করতে হবে, অপাসিটি, ঠিক আছে। এখন অপাসিটি 0.1 ব্যবহার করেন, দেখেন কি হয়। এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন হালকা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু বাড়াই, অপাসিটি যেটা ছিল সেটাকে এখন একটু পয়েন্ট করে বাড়াই। 0.5 দেই। এবার দেখেন জিনিসটা একটু হালকা হয়েছে। আচ্ছা 0.5ই থাকুক, ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন। অপাসিটি দিলাম কি 0.5, 0.5। এবার এটাকে একটা রিলোড। এবার দেখেন আমি এখানে লাল ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তাহলে div1টাকে ধরে এখানে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, আমরা জানি CSS এর মাধ্যমে কিভাবে ইমেজটাকে লিংক আপ করানো হয়। সো আপনি একটা ইমেজ ধরে নিয়ে আসেন, ওকে। ইমেজটাকে ধরা যাবে না কোনোভাবেই, অন্য একটা ইমেজ নিয়ে আসি, নেচার ইমেজ। আসেন এই ইমেজটাকে ধরি, এটাকে আমরা আমাদের আজকের ডিরেক্টরিতে রেখে দিই।
ওকে, ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে pic01.jpg এই ইমেজটাকে আমরা কি করলাম, লিঙ্ক আপ করে ফেললাম। দেখেন তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ পাই কিনা। সরি, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়েছে। এখন বলেন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ পেয়েছে, এটা কি হয়েছে, রিপিট, তাই না? তাহলে আমরা এটা নিয়ে শিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ডের এটাকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কি দিতে হবে, প্রপার্টির নাম কি, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ঠিক আছে, ওইটা ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে লেখা দিলেও মনে হয়ে যায়। আচ্ছা, হতে পারে। সো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু পুরোটা পাইনি। তো এখানে আমি যদি করি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই, তাহলে সে কি করবে, পুরোটা পেয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার যে আমাদের এটাকে আমরা কি করলাম, অপাসিটি বাড়ালাম, মানে অপাসিটি কমিয়ে দিলাম লেখা। এখন দেখেন টেক্সট সহ অপাসিটি পেয়ে গেছে। এখন এইটার সলিউশন কি আমাকে বলেন তো, টেক্সটটা সহ অপাসিটি পেয়েছে। ভাইয়া টেক্সট কে ধরে এটার অপোজিটি 1 বলে দেবে টেক্সটে। টেক্সট আমি তো নিজেই ভুল করেছি, আমি তো অপাসিটি দিয়েছি হলো টেক্সটকে, দিতে হবে কাকে? ও আচ্ছা, না ঠিকই আছে, H1 কে অ্যাকচুয়ালি দেওয়াটা উচিত না, এখানে ডিভ নিয়ে তাকে অপাসিটি দিলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটা অন্যভাবে করব। এটা তো আমরা অপাসিটি ব্যবহার করব না, এটা এরকম থাক। এবার আসেন সেকেন্ড ডিভটা থাক, এবার থার্ড ডিভের কথায় আসি। ঠিক আছে, থার্ড ডিভে আমরা এখানে এক কাজ করি, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। ঠিক আছে, যার মধ্যে আমরা লরেম দিয়ে দিচ্ছি। ওকে, এরকম লরেম আমরা আরো আনতে চাই। সো অনেকগুলো টেক্সট এখানে আছে। ওকে, আমরা এই সেকশনটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো কথা বলছি না, আমরা চলে যাবো সরাসরি থার্ড ডিভে। এই থার্ড ডিভে গিয়ে আমরা এখানে যা যা করেছি সব নিয়ে আসবো, পুরো প্যারাগ্রাফটা এনে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে আমাদের প্যারাগ্রাফটা। এবার আসেন থার্ড ডিভকে আমরা ধরবো একই রকম ভাবে। থার্ড ডিভের মধ্যে আমরা একটা কি আনতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই। তাহলে সেম ইমেজটাই আমরা নিয়ে আসেন। এবার এগুলোকে যা যা বলেছি একেও তা বলে দিব। হাইট 300 পিক্সেল আছে, পজিশন রিলেটিভ এখন দরকার নেই। ওকে, তো আমরা দেখেন আমরা এখানে ওই ইমেজটাকে দেখতে পাচ্ছি। নতুন আরো একটা ডিভ নিচ্ছি, এটার নাম দিচ্ছি 4, FOUR4, এটা হচ্ছে ফোর্থ। ওকে, এখন আসেন এটার মধ্যে এখন আমরা ওই প্যারালাক্সটা তৈরি করার চেষ্টা করি। প্যারালাক্সটা এখন তৈরি করবো কিভাবে করে, এই ইমেজটাকে আমরা কি রাখবো, ফিক্স রাখতে চাই। ইমেজটাকে আমরা এখন দেখেন এই যে স্ক্রল করছি, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ কি হচ্ছে, স্ক্রল হচ্ছে। কিন্তু আমি চাই এই ইমেজটা যেন ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকে, জাস্ট খালি কি হবে, উপরের যে টেক্সট আছে এগুলো খালি স্লাইড হবে। তাহলে এখানে যে প্রপার্টিটা আছে কি হবে বলেন তো, ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্স, পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন না, আরেকটা আছে দেখেন তো, মনে করেন তো কি জানি নাম প্রপার্টিটার, দেখেন তো পজিশন ফিক্স করে না, এটা অন্য পজিশন।
ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, কেউ একজন বলেছিলেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড প্রপার্টিটার নাম। এবার এটাকে একটা রিলোড দেন। এবার একটু সবাই ভালো করে খেয়াল করেন। এইবার দেখেন আমি স্ক্রল করতেছি, এবার দেখেন ব্যাকগ্রাউন্ড ফিক্স থাকে আর আমার কি হচ্ছে, টেক্সটগুলো স্ক্রল হচ্ছে। বুঝতে পারছি জায়গাটা? টেক্সটগুলোকে বোঝা যাচ্ছে না? টেক্সটগুলোকে এক কাজ করেন, টেক্সটগুলোকে ভিজিবল করার চেষ্টা করেন। টেক্সটগুলোকে আপনি এক কাজ করেন, থার্ডের ভিতর যে পি আছে আমি তাকে তাদের ধরে বলতে চাই তোমাদের ফন্ট সাইজ 30 পিক্সেল এবং কালার হবে হোয়াইট, ওকে। সো এটা 30 পিক্সেল অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, তাহলে হাইটটা বাড়াতে হবে এটার। আমরা এটাকে 500 পিক্সেল হাইট দিচ্ছি থার্ড ডিভের। সো দেখেন থার্ড ডিভের হাইটটা বড়, ঠিক আছে। দেখেন ইমেজটা যত বড় উপরের অংশটুকু কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। স্ক্রল করলে আমরা উপরের অংশটুকু দেখতে পাই ইমেজের, আর স্ক্রল ডাউন করলে আবার ঢেকে যাচ্ছে। সো এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যারালাক্স। সো এই প্যারালাক্স, এটা এক ধরনের প্যারালাক্স। আরেক ধরনের প্যারালাক্স আছে, আপনাদের যদি দেখাই, এই যে এখানে দেখাই, এই যে এই প্রজেক্টটার দিকে তাকান, এখানেও প্যারালাক্স ব্যবহার করা হয়েছে। বাট এবার দেখেন এটাকে যখন মুভ করতেছি তখন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটু দেখেন মুভ করে, তাই না? আমরা কি পার্থক্য বুঝতে পারতেছি? এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটার দিকে দেখান, এই যে এইভাবে যখন আমি স্ক্রল করছি তখন দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কি করে, একটু নড়ে। এটাও প্যারালাক্স। ব্যাকগ্রাউন্ডটা এইটা যে গতিতে নড়ছে, এটা যে গতিতে স্ক্রল হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা বা সেই গতিতে স্ক্রল হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা হালকা ওই জায়গা থেকে হালকা করে নড়ছে আর এটা বেশি নড়ছে। সো এটাও আরেক ধরনের প্যারালাক্স। সো এই ধরনের প্যারালাক্স যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের jQuery সাহায্য নিতে হবে। সো আমরা যখন jQuery শিখবো তখন আমরা parallax.js নামে একটা ইয়ে আছে, সেটা দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। সো আপাতত আমরা আজকে বুঝতে পারলাম যে প্যারালাক্স জিনিসটা কিভাবে ইউজ করা হয়, কিভাবে ব্যবহার করতে পারি। জি ভাইয়া। ওকে, আমরা ফোরটাকে ধরি, ফোরটাকে না, থার্ডের H1টাকে ধরবো। থার্ডের H1টাকে আমি ধরতে চাই, ধরে এই যে H1-এ যা যা বলেছি সব কিছু বলবো তাকে। কিন্তু এখানে যদি সব কিছু তাকে বলতে চাই তাহলে ঝামেলা। আমি তাকে পজিশন ইয়া করতে চাই না, জাস্ট তাকে কি করতে চাই, এই উপরে কয়টা জিনিস বলতে চাই। উইথ 20%, হাইট হবে 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রে, মার্জিন হবে এটা, জাস্ট অপাসিটিটা বোঝানোর জন্য। ওকে, এই হলো আমাদের সেই থার্ড ডিপ। আমি তাকে উপর থেকে একটা মার্জিন টপ দিয়ে কিছুটা নিচে নামাতে চাই। মার্জিন টপ দিচ্ছি 50 পিক্সেল। সো এবার আমি এটাকে একটু রিলোড দেই। সো দেখেন পুরা ডিপটা নিচে নামছে। এখন সলিউশন কি? টপ ডিপটাকে কি করা, ওভারফ্লো হিডেন করা। আপনারা কি ক্লাসে আছেন? রেসপন্স কোথায়? সো এটা এখন দেখেন যে উপরে একটা পেডিং ব্যবহার করব, যেটাকে আমরা আগে ব্যবহার করেছিলাম, পেডিং 10 পিক্সেল, তাহলে একটু মাঝখানে থাকবে। সো পেডিং 10 পিক্সেল। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো একটু মাঝখানে। এবার আপনি এই H1 একটা অপাসিটি দেন, অপাসিটি 0.5 দেন, ঠিক আছে। এবার দেখবেন পিছনে ওই দেখেন অপাসিটি কমানোতে, দেখেন অপাসিটি কিন্তু ঠিকই আছে, দেখেন অপাসিটি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছনে কি আছে সেটা দেখা যায়, মানে ইমেজে কি আছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আপনি এটাকে এখন গ্রে কালার দিয়েছেন, তো আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেন গ্রিন না, অ্যাকচুয়ালি এই যে আমাদের LICT-তে যে কালারটা আমরা ব্যবহার করেছে এনারা, সেই কালারটা আমরা ব্যবহার করি। ওকে, কালার কোডটা আমরা বসালাম। এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে, ঠিক আছে, সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিলে যায়। কি কালার দিলে এটা বোঝা যাবে না, ব্ল্যাক ফুল। ওকে, এবার দেখেন, এবার টেক্সটের কালারটাকে আপনি কি করে দেন, হোয়াইট করেন।
এবার আপনি এখানে কি করেন, কালার হোয়াইট দেন। ওকে, এই হচ্ছে আমাদের অপাসিটির কাজ। আমরা বুঝতে পেরেছি সবাই প্যারালাক্স এবং অপাসিটি। জি ভাই। সো এলআইসিটিতে এখন বলেন এমন আর কি আছে, আরেকটা স্লাইডার আছে, স্লাইডার হিসাব বাদ। স্লাইডার আমরা যখন বুস্ট্র্যাপ করব তখন আমরা স্লাইডার শিখব, বা জেএস ক্লাস যে করে যখন করব তখন যে করে ক্লাসে স্লাইডার দেখব। স্লাইডার বাদে বলেন এই এলআইসিটিতে আর কোনো কিছু আছে যেটা আমরা পারবো না করতে? বলেন। যদি বলি পাঠাও, যদি বলে এখন পাঠাও পুরো পেজটাকে যখন যদি ক্লোন করতে দেই, তাহলে বলেন এখানে কোনটা আছে এমন চ্যালেঞ্জিং যেটা আমি পারবো না? বলেন কোন পার্টটা আছে? আপনারা সবাই পাঠাওতে চলে যান, এলআইসিটি ওয়েবসাইটটাতে যান, এবং আরও কিছু লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কগুলোতে যাবেন, যে যে বলবেন কোনটাতে আপনাদের অসুবিধা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে এখানে যখন ক্লিক করছি তখন এই কন্টেন্ট আসতেছে, এখানে যখন ক্লিক করতেছি তখন এইভাবে কন্টেন্টগুলো আসতেছে, এইভাবে যখন ক্লিক করতেছি এইভাবে কন্টেন্ট আসতেছে। সো এটা হচ্ছে আমাদের ট্যাব। এগুলো যখন আমরা যে কোয়েরি শিখবো তখন আমরা এই জিনিসগুলো করতে পারবো। যখন আমরা ট্যাব শিখবো তখন আমরা এই সমস্ত জিনিসগুলো করতে পারবো। ঠিক আছে? তারপরে যে এইখানেও এই যে এগুলো হচ্ছে ট্যাব। ঠিক আছে? দেখেন টেস্টিমোনিয়ালগুলো, মানে এই লোক ওনার কোডগুলো হচ্ছে এটা, ওনার 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 কোডগুলো হচ্ছে এটা। তারপরে যে এই সাইটটার কথা দেখেন, এখানে কোন পার্টটা আছে যেটা আপনার জন্য চ্যালেঞ্জিং? বলেন, যেটা দেখাইতে হবে। আমি এই কয়টা লিঙ্ক আপনাকে পাঠাই, আপনারা একটু চেক করবেন, কমেন্টের দিকে একটু চেক করবেন। এগুলো জাস্ট অনলাইন থেকে আমি ধরে নিয়ে আসছি। ঠিক আছে? আমি লিখেছি অনলাইন টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট, সেখান থেকে এগুলো ধরে নিয়ে আসছি। আচ্ছা সবাই এইটাতে চলে যান। আরেকটা লিঙ্ক দিয়েছি দেখেন, colorleaf.com। এখানে দেখেন অনেক টেমপ্লেট আছে, এখানে অনেক টেমপ্লেট আছে। এখান থেকে আপনারা কে কোন টেমপ্লেট করবেন এটাই হবে আপনাদের কাজ। এক একজনের এক একটা কাজ থাকবে। কে কোন টেমপ্লেট করবেন সেই টেমপ্লেটের লিঙ্কটা আগে থেকে পোস্ট করে দিবেন। সেই পোস্টের আন্ডারে আপনারা কি করবেন, আপনাদের কাজ কিন্তু আর এখন এইভাবে হবে না। এটা সরাসরি ক্লাসরুমে আমি জমা নিব, গুগল ক্লাসরুমে আমি এটা জমা নিব। লাইক এই ডিজাইনটা দেখেন। ঠিক আছে? এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর চাহিদা, এবং অনলাইনে এসে এই ধরনের কাজগুলোই আপনাদের দিয়ে করাবে ক্লায়েন্ট।
সো এই ধরনের কাজগুলোর যদি পোর্টফোলিও আপনারা করতে পারেন তাহলে ক্লায়েন্টের কাজ পাওয়া অনেক সহজ হবে আপনাদের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে ফুল টেমপ্লেট ডিজাইন বলা হয় এটাকে। এটা কিন্তু ইমেল টেমপ্লেট না, এগুলো কিন্তু ফুল টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ ফুল একটা ক্লোন করা, ঠিক আছে? প্রায় কাজ আসে এটা যে ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে বলবে যে এই জিনিসটা আমাকে ক্লোন করে দাও। এই যে ক্লোন মানে একটা ওয়েবসাইট দেখতে যেমন ঠিক হুবহু সেরকম করে আপনাকে কি করে দিতে হবে, মেক করে দিতে হবে, ঠিক আছে? দেখেন এখানে অপাসিটির কাজ আছে, সবাই দেখেন, সবাই একটু ডিসপ্লের দিকে তাকান। দেখেন এখানে কি আছে, এই ডিফটা একটু এই ইমেজের উপরে আছে, বাট এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি করা আছে, অপাসিটি দেওয়া আছে, যার কারণে দেখেন এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ইমেজটার বাকি অংশ দেখা যাচ্ছে। তারপরে এটা তো সিম্পল কার্ড ডিজাইন, ঠিক আছে? দেখেন এখানে হোভার করলে বিশেষ কিছু জিনিস এখান থেকে বেরোচ্ছে। দেখেন এগুলো হচ্ছে ডটেড বর্ডার, ঠিক আছে? এগুলো হচ্ছে ডটেড বর্ডার। তো এই যে এই জিনিসগুলো বুদ্ধি খাটায় ব্যবহার করবেন, এই জিনিসগুলো বুদ্ধি খাটায়, এগুলো সব পজিশনের ব্যবহার এবং বিফোর আফটারের ব্যবহার, ঠিক আছে? আমি আপনাদের কাছে যদি চাই কাজ, তাহলে এইভাবে করে আপনারা আমাদের কাজ জমা দিন। হয়তো ট্রানজেকশন আপনাদের দরকার, এখন এই যে হোভার করলে দেখেন একটা স্মুথ হয়ে বের হয়ে আসছে, আবার হোভার ছেড়ে দিলে স্মুথ হয়ে চলে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আমরা সামনে অ্যানিমেশন শিখবো। সো ওই অ্যানিমেশন ক্লাসগুলো যখন করব তখন আমরা এই ধরনের এফেক্টগুলো আরও সুন্দর করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আপাতত আপনারা কি করবেন, স্ট্যাটিক ডিজাইন করবেন, ঠিক আছে? দেখেন এখানে একটা হোভার করলে এখান থেকে একটা সেকশন আসতেছে, এটাও একটা আসতেছে, এখানেও একটা আসতেছে, আবার এটা আবার স্লাইডার, মূলত এটা হচ্ছে স্লাইডার। সো আপনাদের আপাতত এই স্লাইড বানাতে হবে না, যারা পারবেন তারা বানাবেন, সমস্যা নেই, কিন্তু নর্মালি বানাতে হবে না। নর্মালি কি করবেন, এই যে এখানে এরকম দুইটা ডিপ মেক করে রাখবেন, যেন হোভার করলে এরকম একটা টেক্সট আসে, ঠিক আছে? তারপরে এটা তো দেখতেছেন, এই যে এগুলো সব অ্যানিমেশনের কাজ। হোভার করলে এটা হোভার করাও লাগে না, এটা কন্টিনিউয়াসলি হতে মানে এরকম বিপ করছে, ঠিক আছে? তো এটা টোটালি অ্যানিমেশনের কাজ। তো আমরা আপনাদের অ্যানিমেশন দেখাবো, জাস্ট আপনারা একটা কোড আপনারা কি করবেন, এখানে ডিজাইন করবেন। তো আমাকে কেউ একজন বলেন এখানে কোন জিনিসটা আছে যেটা এখন আমরা করতে পারবো না? কি হলো, আমরা কি পারবো এগুলো নাকি? মানে হুম, ছবির নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিভাবে নিব? কোন ছবির নিচে? মানে এই যে ছবিটা আর কি, এই ছবিটা? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা জি, এবং এই যে ধোঁয়াশা একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইমেজই এরকম, ঠিক আছে? আপনারা যদি এখানে দেখেন তো এখানে ইমেজটা কোথায় আছে, এটা তো গ্রাফিক্স এর মাধ্যমে করানো এখানে। হুম, ওগুলো আপনারা HTML এ করতে পারবেন না, ওগুলো হচ্ছে ইমেজটাই হচ্ছে এরকম ধোঁয়াশার মতো। দেখি দাঁড়ান, এই ইমেজটা কোনটা? সাইডে লেখাটা আনার জন্য এখানে মাস্কিং করে ওটা মুছে দেওয়া হয়েছে এখানে। দাঁড়ান, মূল ইমেজটা কোন কিরকম? দেখেন ইমেজটাই হলো এরকম, দেখছেন? দেখেন ইমেজটাই ওরকম ধোঁয়াটে টাইপ। সো কিছু জিনিস আছে এগুলো HTML এটা হবে না, এগুলো আপনাদের কি করতে হবে, এগুলো ফটোশপে মানে ইমেজ ক্লায়েন্ট ওরকম ইমেজ ব্যবহার করবে। তো আমার কথা হচ্ছে এরকম ধোঁয়াটে ইমেজ আপনার ব্যবহার করতে হবে তা না, এরকম ধোঁয়াটে ইমেজ ব্যবহার করতে হবে বিষয়টা সেটা না। আপনি এখানে কিছু বুদ্ধি খাটাতে পারেন। বুদ্ধিটা হচ্ছে এরকম যে, দেখি বুদ্ধিটা খাটবে কিনা এখানে। আপনি জাস্ট শুধুমাত্র যদি এই ইমেজটাই ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে টোটাল একটা ইমেজ নেবেন, টোটালটাকে একটা ইমেজ কাউন্ট করবেন, কাউন্ট করে এই যে
এইখান থেকে একটা সাদা অংশ কেটে নেবেন, কেটে নিয়ে এই ইমেজগুলোর উপরে প্লেস করে দিবেন, মানে এই লেখাগুলোর উপরে প্লেস করে দিবেন, তাহলে টোটাল একটা ফ্ল্যাট একটা ইমেজ হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা আপনারা করতে পারেন। যেমন মনে করেন এই আইকনটা রিমুভ করবেন কি করে, এই আইকন রিমুভ করবেন কিভাবে, এই দেখেন এই এইখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড টেনে ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে সেভ করবেন, সেভ করে ফটোশপে এই আইকনটার উপরে প্লেস করে দিবেন, তাহলে একদম ক্লিন একটা মানে টোটাল একটা ক্লিন ইমেজ পাবেন। তারপরে এই লেখাগুলোকে কি করবেন, এই লেখাগুলোর পিছনে দেখেন যদিও ইয়া আছে, এই যে ইয়া দেখা যাচ্ছে, মানে এখানকার কিছু জিনিস দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই সমস্ত বিষয় আছে যে কোনো ইমেজ আপনারা ব্যবহার করেন, এইটাই ব্যবহার করতে হবে এমন কোনো কিছু না। ঠিক আছে, আমার শুধু দরকার হচ্ছে আপনারা এই ডিজাইনটা এইভাবে করতে পারছেন কিনা, ইমেজ যেমন ইচ্ছা তেমন করে রাখেন, কিংবা ইমেজ ব্যবহার নাই করতে পারেন, কি করবেন, এই জায়গাটা একটা বর্ডার দিয়ে রেখে দেন, এই জায়গাটা একটা বর্ডার দিয়ে জায়গাটা রেখে দেন, পরবর্তীতে এখানে ইমেজ বসাবো আমরা। ঠিক আছে, আর আপনাদের কোডিং প্যাটার্ন কীরকম হবে সেটাও আপনাদের আমি দেখিয়েছি, কিভাবে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করবেন, প্রতিটা সেকশনের জন্য। আপনি যখন যেই সেকশনটা ধরবেন তখন সেই সেকশনটা পুরোপুরি কাজ কমপ্লিট করে তারপরে সেকশনে যাবেন, একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের মধ্যে যেন ইন্টারাপ্ট না করে। মনে আছে তো সেই ক্লাসটা? আপনাদের একটা টেমপ্লেট ডিজাইন করে দেখিয়েছি, সেই ক্লাসটা মনে আছে আপনাদের? জি স্যার। কমেন্ট আউট করে প্রতি সেকশনে, হ্যাঁ, প্রতি সেকশনের কাজ প্রতি সেকশন ওয়াইজ করেছি। আপনার যদি প্রয়োজন হয়, যদি এগুলো টেমপ্লেট যদি ডাউনলোড করার কোনো সুযোগ থাকে, আপনারা ডাউনলোড করে দেখবেন, ওরাও সেম প্রসিজারে কাজ করেছে। ঠিক আছে, আপাতত এরকম স্ট্যাটিক ডিজাইন করা শিখেন, তারপরে আমরা চলে যাব পিএইচডি। নেক্সট ক্লাস যদি হয় সেটা আমাদের হবে পিএইচডির উপরে ক্লাস। ঠিক আছে, একটা পিএইচডি থেকে সেই ফাইলটাকে আমরা কিভাবে করে পিএইচডি থেকে এলিমেন্টগুলোকে আলাদা করতে পারি। মূল কাজ হলো পিএইচডিতে যে কাজটা দেখার মূল কাজ হচ্ছে যে, মানে পিএইচডিতে আমরা কি দেখব, মূলত একটা পিএইচডি ফাইল থেকে কিভাবে করে আমরা টেক্সটগুলোকে পেতে পারি, কিভাবে করে আমরা ইমেজগুলোকে পেতে পারি, এবং সেগুলো আর ডিজাইন তো সেম, একটা ওয়েবসাইট দেখে ক্লোন করা আর একটা পিএইচডি ফাইল দেখে ক্লোন করা দুইটাই তো সেম, কোডিং প্যাটার্ন তো সেম, খালি জাস্ট জানতে হবে পিএইচডি ফাইল থেকে সেই ইমেজগুলোকে কিভাবে করে আমরা পেতে পারি, ওই টেক্সটগুলোকে কিভাবে করে ধরতে পারি, বা ওই পিএইচডিতে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে সে ফন্টটা আমি কিভাবে জানতে পারি। তো এই বিষয়গুলো যা জানলেই আমরা জিনিসগুলো করতে পারবো। সো আপনাদের সামনে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের আজকের কাজ, ঠিক আছে, আপনাদের সময় দেবো এই কাজটা করার জন্য। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ সময় থাকবে। সেটা কি, কারণ আপনাদেরকে মোটামুটি যা দেখানো হয়েছে, এখন শুধু এফেক্টের কাজ কিছু দেখানো বাকি আছে। এফেক্টের কাজ বলতে এই দেখেন, এটা যখন আমি স্ক্রল করছি দেখেন কিছুক্ষণ পরে স্লাইডটা মানে এই মেনুটা স্লাইড করে নিচে নামছে, এটা আমাদের এলআইসিটিতেও আছে, তাই না? এটা আমাদের এলআইসিটিতেও আছে, এই দেখেন কিছুক্ষণ পরে এটা আসতেছে। তো আমরা এরকম কিছু এফেক্টের কিছু কাজ আমাদের শেখার আছে, তো এই কাজগুলো আমরা যে করি ছাড়া পারবো না, যে করি ক্লাসগুলোতে আমাদের দেখতে হবে। সো আপনাদের পিএইচডির পরে আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে। তো আমরা বুটস্ট্র্যাপে যাওয়ার পরে বুটস্ট্র্যাপের পর আমরা শিখব jQuery, ঠিক আছে, নাকি আগে বুটস্ট্র্যাপ আগে jQuery দেখাবো? দাঁড়ান দেখি তো। হ্যাঁ, আগে jQuery একটা দেখি। আগে বুটস্ট্র্যাপটা শেখা উচিত, তারপর jQuery। ওকে, আমার হিসাবে আপনাদের আগে, হ্যাঁ, বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই। ঠিক আছে, বুটস্ট্র্যাপটাকে আমরা যেটা মনে করি বুটস্ট্র্যাপ হচ্ছে আলাদা একটা কিছু, বিষয়টা ভুল। যা আছে সবই HTML CSS, খালি বুটস্ট্র্যাপে জানতে হবে খালি ফ্রেমটা কিভাবে ধরবো। ঠিক আছে, বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে শুধু এটাই। এর নেক্সট ক্লাসে দেখাবো ডিসপ্লে ফ্লাক্সের ব্যবহার। ঠিক আছে, ডিসপ্লে ফ্লাক্স দেখানোর পরেই আপনারা এই ডিজাইনে হাত দিবেন। আপাতত আজকে সারাদিনে মানে আজকের কাজ হবে, আজকের ক্লাস হচ্ছে এখানে আজকে যা করলাম তা তো করবেনই, যেটা অ্যাসাইনমেন্ট দিলাম, এই যে অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে এটা হুইজ.com-এ এই সেকশনটা সবাই ডিজাইন করবেন, এই যে এটা সবাই ডিজাইন করবেন। ঠিক আছে, এটা হবে আপনাদের আজকের কাজ, মানে আজকের অ্যাসাইনমেন্ট। এবং পাশাপাশি এই সাইট থেকে এই যে আপনাদের যে লিঙ্কটা মাত্র দিলাম, যে এই যে কালার লিভ, এখান থেকে আপনারা যে যার মতো করে একটা করে টেমপ্লেট সিলেক্ট করে নেবেন, করে আপনারা এটা জমা দিবেন। এখন কথা হচ্ছে এই কাজগুলো আমি নিচ্ছি পার্সোনালি। ঠিক আছে, এগুলো আমি নিব কীভাবে, পার্সোনালি। আর যারা কাজ জমা দিবেন শুধুমাত্র তাদেরকে আদার্স বাকিদের টেমপ্লেটগুলো আমি দিব। ঠিক আছে, বলেন আলাদা আলাদা টেমপ্লেট দিব নাকি একটা টেমপ্লেটই দিব সবার জন্য? ভাইয়া জি,
রাইট, আপনাদের পোর্টফোলিও বাড়বে। ক্লায়েন্ট দেখবেন, ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করবে তোমার আগের কোনো পোর্টফোলিও আছে কিনা। সো যত বেশি পোর্টফোলিও মেক করতে পারবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? কারণ এর জন্য বললাম এখানে আপনাকে তেমন কোনো কমপ্লেক্স ডিজাইন ধরার দরকার নেই। লাইক আপনি এই ডিজাইনটা ধরতে পারেন, এই ডিজাইনটা ধরতে পারেন, ঠিক আছে, এটা মেক করতে পারেন, এই যে এটা মেক করতে পারেন। মনে রাখবেন যত সাদামাটা ডিজাইন তত সেই ডিজাইন ভালো হয়, ঠিক আছে? যত কমপ্লেক্স ডিজাইন সেই ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করে না, সাদামাটা পছন্দ করে সবসময়। এগুলো প্রিভিউ দেখেন, ঠিক আছে, এগুলো প্রিভিউ দেখে নিন। ওকে, হ্যালো ভাইয়া, জি বলেন। আমি হুমায়ুন আহমেদ বলছিলাম। জি বলেন। ভাইয়া বলছি, আমি তো অ্যাসাইনমেন্ট কিছুদিন করতে পারবো না, আমি একটু মানে যশোর আসছি তো, মানে এখানে একটু প্রোগ্রামে আসছিলাম, প্রবলেম হবে মানে অ্যাসাইনমেন্ট করতে। মানে অ্যাসাইনমেন্ট করতে প্রবলেম হবে? হ্যাঁ হয়তো পারবো না, কারণ আমার পিসি ধরেছে ঢাকাতে আর আচ্ছা, ল্যাপটপটা আনি নাই। আর আপনাদের একটু প্রোগ্রামে অ্যাসাইনমেন্টের আসছিলাম। সময় আছে, সময় দিব অনেক দিন, ঠিক আছে, প্রায় এক সপ্তাহের উপরে সময় থাকবে। সো আচ্ছা ভাইয়া ঠিক আছে, প্রবলেম হবে না। আমার কথা হচ্ছে আমি খালি আজকে দেখবো কে কোন ডিজাইনটা আপনারা সিলেক্ট করছেন, ঠিক আছে? সো আপনাদের আজকে কাজ হলো যে অ্যাসাইনমেন্টটা করা, প্লাস হলো কে কোন ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আপনাদের কি করা, কমেন্টে দিয়ে দেওয়া সেই ডিজাইনের লিঙ্কটা। তাহলে অন্যজন সেই ডিজাইনটা নিয়েন না, আরেকটা করেন, এটা হচ্ছে বিষয়। আর কারো কাছে যদি কঠিন মনে হয় তাহলে সেক্ষেত্রে বললাম তো, যে যেটা মন চায়, যেটা সহজ ডিজাইন আপনার কাছে লাগবে সেটা আপনি করেন। এখানে একটা আমি ফিক্স করে দিলাম না, আমি নর্মালি সব জায়গায় একটা ডিজাইনই দেই, কিন্তু এটা আমি আর এবার চাচ্ছি না করতে। এটা আপনাদের কাছে পোর্টফোলিও হোক, আর এটা আমি সবাইকে দিব না, আমি আগেই বলছি, আমি এটা সবাইকে দিব না। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমাদের ইমেল সিগনেচারের ইভিনিং নাইট ব্যাচের যেগুলো আছে সেগুলো শেয়ার করতে ভুলে গেছি, ওটা আমি শেয়ার করে দিব, ওটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি, আপনারা লিঙ্কটা রেখে দেন। বাট এরপর থেকে আর কোনো কিছু আমি সবাইকে দিব না, শুধুমাত্র আপনারা যারা কাজ করবেন আমি তাদেরকে দিব। আর এরপরে ক্লাস জমা নিব হচ্ছে আমি ক্লাসরুমে। আমি মাত্র ইমেল সিগনেচার পেয়েছি, আমি মাত্র ইমেল সিগনেচার পেয়েছি আপনাদের 22তম ব্যাচ থেকে। কয়জনেরটা বলেন? একটা বাদ, আমারটা বাদ। তার মানে 3টা রো আর কলাম হচ্ছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে না, 3 6 18টা, রাইট। মাত্র 18 জন আপনারা কাজ জমা দিয়েছেন, তাও সবাই, অনেকের মধ্যে আবার এখানে একটা দুটা করে দিয়েছেন, 10টা করে অনেকে দেননি। তো কথা হচ্ছে আমরা এগুলা কাজ করব না, ঠিক আছে? আমরা এখানে কাজ শিখতে আসছি, যদি কাজই শিখতে না পারি তাহলে লাভ কি হলো বলেন? ঠিক আছে, এখানে শিখার একটা অফুরন্ত জায়গা এটা। আমি চেষ্টা করি আপনাদের শিখানোর ব্যাপারে যেন কোনো জায়গা যেন কমতি না থাকে, ঠিক আছে? যদি আজকে এই কোর্সটা যদি পেইড হতো, আমি সেম কন্টেন্টই শিখাবো। আজকে এই কোর্সটা ফ্রি, আমি সেম কন্টেন্টই শিখাবো। তো শিক্ষাটা অ্যাকচুয়ালি টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। তো আপনাদের নাইট ব্যাচেরটাই যে আমি শেয়ার করে দিয়েছি, সো আপনারা এটা রেখে দিতে পারেন। এখানে যে কয়টা আছে এগুলো সবগুলো আপনারা একসাথে ডাউনলোড করে আপনাদের ইয়াতে রেখে দিবেন। ইভেন আমি ইয়াতেও দিচ্ছি, আপনাদের ইভিনিং ব্যাচগুলোতেও দিয়ে দিচ্ছি একইভাবে। ওনাদের আরেকটা ওয়েবসাইট থেকে ক্লোন করতে দিব, ওখান থেকে অনেকগুলো ডিজাইন আসবে ভালো ভালো। তো সেই ডিজাইনগুলো আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। ইভেন আপনাদের বলে রাখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু কাজ হবে না। আমাদের সামনে কিছু ডিফারেন্ট এলিমেন্টর প্রো এর কাজ আছে, ডিবি বিল্ডারের কাজ আছে, তারপর হচ্ছে প্রিমিয়াম থিমের কাস্টমাইজেশন আছে। প্রিমিয়াম থিমের কাস্টমাইজেশন দেখাবো, 5টা প্রিমিয়াম থিমের কাস্টমাইজেশন দেখাবো, যেগুলো দেখলে মানে এরপরে আগামী 20 বছর পর্যন্ত যত থিম বেরোবে সব থিমের কাজ করতে পারবেন। তো ক্লাসে দেখাবো একটা, আর স্পেশাল ব্যাচে যারা যাবেন তাদের জন্য থাকবে বাকি 4টা, ঠিক আছে? তারপর হচ্ছে কিছু প্রিমিয়াম ডিজাইন আছে, ঠিক আছে? তো সেগুলো আমাদের কিছু লাইভ সেশন করব, সেগুলো হচ্ছে শুধুমাত্র স্পেশাল ব্যাচ যারা যাবেন তাদের জন্য। তো সামনে আরো প্রফেশনালি কাজ কিভাবে করে হয় সেগুলো আমি দেখাবো। তো আপনারা কাজ করেন, কাজ করে আমাদের সাথে থাকেন,
ভাইয়া শপিফাই নিয়ে কি কোনো জি সেশন হবে? হ্যাঁ, শপিফাই এর উপর আমি একটা ক্লাস নিব আপনাদের এবার। আগের ব্যাচে দেইনি, বাট এই ব্যাচে দিব। ঠিক আছে, শপিফাই এর উপর একটা ক্লাস দিব, ইভেন উইক্স এর উপর একটা ক্লাস দিব। ঠিক আছে, যেটা প্রায় সময় দেখবেন নেটে বিজ্ঞাপন আসে ইনশাল্লাহ। মানে এখন কিছুটা রিসোর্স বেড়েছে, যার কারণে আমি এখন দিতে পারছি আপনাদের। সো আমি এগুলা বললাম তো, আপনারা যারা ভালো ভালো কাজ করবেন আমি তাদেরকে দিব। অনেকে পাঠাও করেছেন, সবাইকে ধন্যবাদ। কেউ যদি চান পাঠাও করতে চান আপনি পাঠাও করতে পারেন। একজন মনে হয় দিয়েছেন, কে যিনি নাম, অনেকখানি পাঠাও অনেকটা কাজ করেছেন। স্যার আমি করেছিলাম। কি নাম? এমডি রবিন খান। এমডি রবিন খান, থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে ওই প্রজেক্টটা দুটো একসাথে দিতে পারেন। ঠিক আছে, জি স্যার, পাঠাও আর কোনটা? পাঠাও আর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেন। ঠিক আছে, যে কোনো একটা আজকে পোস্ট করে দিব আমি আপনাদের এগুলো। ওকে, আজকে ক্লাস এখানে এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলছে তো, যার কারণে আমি এখন একটু কম টাইম ক্লাস নিব। ইনশাল্লাহ আগামী 8 তারিখ পর থেকে 8 তারিখ থেকে আর কি, 8 তারিখ না সরি, মানে 9 তারিখ থেকে আপনাদের রেগুলার আবার লং টার্ম ক্লাস নিব। ভাইয়া এই যে ওয়েবসাইট যেটা বললেন যে টেমপ্লেট যেটা ডিজাইন, এটা কি এই লিংক থেকে নিতে হবে না যে কোনো লিংক থেকে নেওয়া যাবে? যে কোনো লিঙ্ক থেকে নেন, সমস্যা নেই। আমি একটা দিলাম আপনাদের, ঠিক আছে। আমি কথা হচ্ছে আপনাদের কাজ যেন আলাদা আলাদা হয়, ইউনিক যেন হয়, ব্যাস। ওইটাতে এখন পোস্ট করে দেবেন তাই না? জি, আমি পোস্ট করে দিব, ওটা আলাদা পোস্ট হবে। এটা হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট, আজকে ক্লাস নাম্বার 7। আর আপনি কি টেমপ্লেট যেটা ওটা কি এখানে ফেসবুকে সাবমিট করব নাকি গুগল ক্লাসরুমে? না, ফেসবুকে আপাতত লিংক দিবেন, কে কোনটা আচ্ছা। সিলেক্ট করেছেন। ঠিক আছে, ফেসবুকে লিংক দিবেন। আর অ্যাসাইনমেন্ট সাবমিট প্রসিজার ক্লাসরুমে। ঠিক আছে, ও, আচ্ছা, আপনারা ঠিক আছে। আপনারা ক্লাসরুমে আছেন না? জি আপনাদের জন্য ক্লাসরুম ক্রিয়েট করেছিলাম না একদম শুরুতে? হ্যাঁ ভাইয়া, আছি, আমরা সবাই আছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে ব্রিফ দিব। আপনাদের ক্লাসরুম তো আমার ক্রিয়েট করা আছে, দেখি D22 রাইট, ক্রিয়েট করা আছে D22। আপনাদের এই হলো আপনাদের ক্লাসরুম কোড, আপনারা জয়েন হয়ে যাবেন। আপনারা যারা এখনো ক্লাসরুমে জয়েন হয়নি, আমরা তারা জয়েন হয়ে যাব। ক্লাসরুমের কোড আমি দিয়েছি। আর আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। ঠিক আছে, আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিব এবং গিগটাকে পাবলিশ করব। এখানে কিছু শিখার আছে এবং সামনে আরো প্রফেশনাল গিগ ক্রিয়েট করব। সো আপনাদের ফার্স্ট এক্সপেরিয়েন্সটা আপনাদের হওয়া উচিত। মাত্র 13 জন ক্রিয়েট করেছেন, এখানে আমরা আছি এখন বর্তমানে 32, ধরে নিচ্ছি 25 প্লাস, তার মানে অর্ধেক আমরা ক্রিয়েট করেছি। ঠিক আছে, আর আমি নেক্সট দিন আপনাদের রিপোর্ট নিব কার গিগের কি অবস্থা। আমরা কিন্তু প্রত্যেকদিন চেক করে দেখব যে আমাদের কার গিগ কোন পেজে শো করছে। বলেন তো, এখানে 1 থেকে 3 নম্বর পেজে আমাদের কারো গিগ শো করে? স্যার আমারটা শো করছিল, সেটা হচ্ছে স্যার এই যে নিউ ভেরিয়েবল সেটাতে শো করে 1 নম্বর পেজে। আচ্ছা, নিউ অ্যারাইভেল না, আপনারা দেখবেন নরমালি, আরেকটা হচ্ছে অনলাইন সেলার দিয়ে, দুইটা দিয়ে। ঠিক আছে, এবং আমরা 24 ঘন্টা লগইন থাকবো, 24 ঘন্টা আমরা লগইন থাকবো। ঠিক আছে, লগইন ছাড়া গিগ র্যাঙ্ক করবে না। আবারও বলছি, লগইন ছাড়া গিগ র্যাঙ্ক করবে না। অযথা গিগ তাহলে হচ্ছে জাস্ট ক্রিয়েট করে রাখা হবে, গিগের ইমপ্রেশন বাড়বে না। অ্যান্টিগ্রেডে চেক করছিলাম, আমার 27 এ আসছিল গত পরশুদিন, আজকে চেক করিনি। তো এগুলা প্রত্যেকদিন চেক করবেন। ঠিক আছে, পারফরমেন্স চেক করবেন। আর লগইন থাকবো আমরা, দেখবেন ইনশাল্লাহ গিগ র্যাঙ্ক করে ফেলবে। এটা হচ্ছে কম কম্পিটিশনের জায়গা, দ্যাটস ওয়াই এটা হয়তো খুব একটা বেগ পেতে হবে না র্যাঙ্ক পেতে, কিন্তু সামনের যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। শুধু গিগ র্যাঙ্ক করলেই আপনি কাজ পাবেন না, গিগের মধ্যে রিভিউ থাকতে হবে। ঠিক আছে,
সো আমরা কি করব, যদি কোনো রকমের ক্লায়েন্টের নক পাই তাহলে অবশ্যই কি করব, সেই ক্লায়েন্টের কাজ নিয়ে নেব, সেটা টাকার দিকে তাকাবো না, কোনো বার্গেনিং করবো না। মিনিমাম যে প্রাইস $5 আমরা কাজটা করে একটা রিভিউ নিয়ে নেব। রিভিউ নেওয়া মাত্রই দেখবেন আপনার গিগ একদম হুড় করে সেটা টপ পেজে চলে যাবে একদম রাতারাতি। ঠিক আছে, সো আমরা আর ক্লায়েন্টের নক একদিন 2 দিনে আসবে না, ঠিক আছে, এটা আসতে সময় নেবে, মাসখানেকের মতো লাগবে। তো যদি কপাল ভালো থাকে তো 1-2 দিনও পেতে পারেন, আবার 1-2 মাসও নাও পেতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ লাকের ব্যাপার। ঠিক আছে, আর ইমেল সিগনেচারে কাজ হয় এমন না যে প্রচুর পরিমাণ কাজ হয় ইমেল সিগনেচারে, যে এখানে প্রচুর কাজ পাওয়া যাবে, বিষয়টা এমন না। তো দেখা গেছে যে একটা ওয়ার্ডপ্রেসে যে পরিমাণ কাজ হয় তার 10%ও কাজ ইমেল সিগনেচারে হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই সেক্টরে নক কম আসবে, এটাই স্বাভাবিক। তো আমাদের যেই সেক্টরগুলোতে কাজ বেশি সেই কাজগুলোর দিকে এখন আমরা ফোকাস করব। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই কাজগুলো নিয়ে আমরা ফোকাস করে এবং সেগুলো নিয়ে আমরা গিগও পাবলিশ করব। লাইক ইমেল টেমপ্লেটের উপরে আজকে আপনারা আজকে নাইট ব্যাচে থাকবেন, ইমেল টেমপ্লেটের ফুল ডিজাইন আজকে করা হবে। ঠিক আছে, সো সেইখানে আপনারা থাকবেন, সেখানে এটা দেখানোর চেষ্টা করব। জি, বায়ার রিকোয়েস্ট জি, বায়ার রিকোয়েস্ট হচ্ছে লাইক এই যে এটা ধরেন বায়ার রিকোয়েস্ট পেজ, এখানে আমার অনেকগুলো রিকোয়েস্ট আসছে, এগুলা এর অর্থ মানে আমি কাজ পাওয়া না। ঠিক আছে, এখানে কথা হচ্ছে এখানে ক্লায়েন্ট এসে কি করবে, বিভিন্ন জব পোস্ট করবে। এই জব পোস্টগুলো যেগুলো আমার গিগের সাথে রিলেভেন্ট সেই জবগুলোতে আমরা কি পাঠাবো, সেন্ড অফার পাঠাবো। ঠিক আছে, আর যেগুলো আমার জবের সাথে রিলেভেন্ট না সেগুলোতে আমরা যাবো না। লাইক দেখেন এখানে বলছে যে আই এম লুকিং ফর শপিফাই এক্সপার্ট ইম্পোর্ট এক্সেল প্রোডাক্ট ইনটু মাই শপিফাই স্টোর। তার এক্সেল শিট থেকে তার কিছু শপিফাই স্টোরের প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে। এই ধরনের কাজ আপনারা কেউ করেন না, সো এই ধরনের এটা আপনার জন্য না। পরেরটা দেখেন, লুকিং ফর প্রোস হু নোজ হাউ টু মেক অ্যান এফিলিয়েট ওয়েবসাইট লাইক কিক বুস্টার। তারপর হচ্ছে তো যাই হোক, সে একটা এফিলিয়েট ওয়েবসাইট বানাতে চায়। তো এফিলিয়েট ওয়েবসাইট যদি জেনে থাকেন এফিলিয়েট ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, এখানে সেন্ড অফার পাঠাতে পারবেন। $600 বাজেট, 30 days তার টাইম। ঠিক আছে, তো এখানে এই সেন্ড অফারে যখন ক্লিক করবেন তো দেখেন এই যে এখানে আমি লেখা আছে অ্যামাজন এফিলিয়েট ওয়েবসাইট আমি বানাই। ঠিক আছে, সো আমি যদি এখন এই ওয়েবসাইটটাতে এই জবটাতে এখন যদি আমি করতে চাই, সেন্ড অফার পাঠাতে চাই, তাহলে আমি কি করব, আমার এখান থেকে আমি জাস্ট আছেন আপনাকে আমি একটা দেখাই যে আমি কিভাবে পাঠাই। লুকিং ফর হু নোজ আগে দেখতে হবে কিক বুস্টার জিনিসটা কি। ঠিক আছে, এই হলো কিক বুস্টার। ঠিক আছে, এটা একটা এফিলিয়েট ওয়েবসাইট। সে এখানে দেখেন কি বলেছে, স্পষ্ট ভাষায় বলেছে যে প্লিজ টেক এ মোমেন্ট, সময় নাও টু চেক দিস আউট, এটা দেখার জন্য। উই হোপ, আমরা আশা করি, টু নো হাউ মাচ উড দ্যাট কস্ট টু মেক ওয়ান দ্যাট হ্যাজ সিমিলার ইফ নট মোর ফাংশন। সে বলেছে যে এই জাতীয় একটা কিছু তৈরি করতে এর চেয়ে বেশি কষ্ট হওয়ার কথা না, কিংবা এর সমান বা এই সিমিলার সে তৈরি করতে এর চেয়ে বেশি কষ্ট হওয়ার কথা না। তারপর হচ্ছে যে প্লিজ টেক এ গুড লুক অ্যাজ উই মিন অল দ্য ফাংশন অ্যাজ ইউ ক্যান সি। মানে সে এখানকার সমস্ত ফাংশনগুলো চায় আমি এখানে যা যা দেখতে পাবো। লাইক ধরেন এই যে এখানে একটা স্লাইডার আছে, ঠিক আছে, বুস্ট প্রজেক্ট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কি ধরনের ঘটনা ঘটে। বুস্ট আওয়ার ক্যাম্পেইন, ঠিক আছে, ভিউ ক্যাম্পেইন। তো এখানে সম্ভবত ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে সামথিং কিছু একটা। ঠিক আছে, তারপর হচ্ছে ইউজারের ক্ষেত্রে অনেকগুলো এখানে লিঙ্ক আছে, রিসোর্স, পুরো ওয়েবসাইটটাকে আপনাকে ভালো করে ঘাটতে হবে যে কোথায় কি আছে, ওরা এখানে কি কি কাজ করে, বা কি কি ফিচার এখানে আছে, কি কি ফাংশনালিটি এখানে আছে। অ্যাকচুয়ালি ও যেটা চাইছে এটা অনেক বড় প্রজেক্ট। ঠিক আছে, এই ধরনের প্রজেক্ট $600 করা সম্ভব না, তা আবার 30 দিনে। ঠিক আছে, এই ধরনের প্রজেক্টের প্রাইস হয়ে থাকে মিনিমাম $5,000 থেকে $7,000 কাজ হয় এগুলা কাজ। ঠিক আছে, তো এই লোক এসে একটা আন্দাজে একটা প্রাইস দিয়েছে। তো এই ধরনের কাজে আপনি যদি চান, যদি অফার পাঠাতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে সিম্পলি আপনি কি করলেন, ধরেন আমার এই রিলেটেড একটা গিগ খোলা আছে,
তো আমি এখন এটাতে একটা জব অফার পাঠাতে পারি। লাইক আপনি জাস্ট এখানে কোনো খাজুর আলাপ লিখবেন না, জাস্ট যা আছে ইম্পর্টেন্ট কথা লাগবে। হ্যালো, আপনি তার একটা ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারেন। ডিসকাস বানান কি? DECA। সো তাকে আমি এমনভাবে লিখলাম যে তার জন্য ইন্টারেস্ট জাগে, ঠিক আছে। সো তার ওই $600 লিখলাম এবং তাকে ওই 30 ডেজের জন্য অফার পাঠালাম। সো নাম্বার অফ রিভিশন আনলিমিটেড দিয়ে দিচ্ছি, তাকে আনলিমিটেড বার আমি দিব। নাম্বার অফ পেজেস 50 দিয়ে দিচ্ছি আমি, 50টা যদি পেজ ক্রিয়েট করতে হয় করে দিব, যা আছে সব, ঠিক আছে। এক্সটেনশন এখানে 10। সো সেন্ড অফার। সো এইভাবে করে আপনি কি করতে পারেন, চাইলে এরকম কিছুতে আপনি কি করতে পারেন, অফার পাঠাতে পারেন। মানে আপনার কথা হচ্ছে অফার পাঠানোর সিস্টেমটা হচ্ছে এরকম, যেটা সম্পূর্ণ নিজের কাছে, যে এমনভাবে আপনি অফারটা পাঠাবেন সেখানে যেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকে এবং এমনভাবে লিখবেন যেন হ্যাঁ আপনি ভালো করে দেখেছেন এবং তার নিয়ে আপনার কথা বলার আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই অফারটা আপনাদের জাস্ট স্যাম্পল, এই ধরনের কাজ আমি করব না। দ্যাটস ওয়াই খালি কোনো রকম আপনাদের বোঝানোর জন্য যে লিখে পাঠিয়েছি, নাহলে আরও সুন্দর করে আরও গুছিয়ে লিখতে হবে বিষয়গুলো, যেন আরও সে বুঝতে পারে যে কোন স্পেসিফিক। আমি যে খালি বললাম যে আই হ্যাভ সাম ইস্যুস ইন এ হেয়ার, অ্যাকচুয়ালি তাকে যদি ইস্যুসগুলো যদি বলতেন তা সে বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি সে সত্যিকার অর্থে সে দেখেছে। আমি তো এখানে কমনলি বলেছি জাস্ট ইস্যুস। তো এখানে ইস্যুসগুলো কি কি এটা যদি মেনশন করে বলা যায় তাহলে সে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে। তো এই যে এরকম যে বিষয়গুলো, বাই রিকোয়েস্ট আপনি কি করবেন, সেন্ড অফার পাঠাবেন। তো কি কোথায় কোথায় সেন্ড অফার পাঠালেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো দেখেন এই যে কিছুক্ষণ আগে আমি যে এটাতে অফার পাঠিয়েছি, তার রিকোয়ারমেন্ট ছিল এটা, আমি পাঠিয়েছি তার রিকোয়ারমেন্ট ছিল এটা আর আমি তাকে অফার পাঠিয়েছি এটা। তো এরকম করে অনেক ব্যাচে আমি এরকম আপনার করে দেই, টেস্ট করে দেই। তো এখানে বেশি কিছু লিখবেন না, মেন কথাগুলো লিখবেন, দেখবেন যে এখান থেকে নক আসতে পারে। তো এখান থেকে যদি আর শুধুমাত্র কোনগুলোতে পাঠাবেন যে রিলেটেড গিগ আপনার আছে, ঠিক আছে। বা আপনি কাজটা করতে পারবেন। বুঝতে পেরেছি বাই রিকোয়েস্টটা কি জিনিস? বাই রিকোয়েস্টটা হচ্ছে যে জাস্ট ক্লায়েন্টরা এসে জাস্ট খালি কি করবে যে আপনাকে এসে
মানে এখানে এসে একটা জব পোস্ট করবে, যদি চান আপনি সেই জবে অফার পাঠাতে পারেন। ক্লায়েন্টের যদি ইচ্ছা হয় আপনার ওই অফারটা পড়ে যদি ক্লায়েন্টের মনে চায় যে আপনি পারবেন, আপনার সাথে এসে কথা বলবে, এই আর কি। তো আমার কথা হচ্ছে যে এখানে আপনারা সবাই ইয়াটা ক্রিয়েট করবেন, সবাই গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যারা এখনও করেননি গিগগুলো ক্রিয়েট করে এখানে পাবলিশ করবেন। ইভেন আমরা যারা এখনও লাভরিয়েট এক্সচেঞ্জ করিনি, কারণ এখানে আমি এক একটাতে এক এক পরিমাণ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো লাইক মেহেদী হাসান চয়ন ভাইয়েরটা যদি আমি তাকাই, সো ওনারটাতে 4টা, আমি দিয়েছি একটা। তো আপনারা সবাই দিয়ে দিবেন, এখানে যারা যারা কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে অ্যাকাউন্টেরটায় লাভরিয়েক্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আর এটা কিন্তু দেখা যায় যে আমি কাদেরকে আমি লাভরিয়েক্ট দিয়েছি, ঠিক আছে। তো এটা দেখা যায় হচ্ছে যে দেখেন ক্রিয়েট লিস্ট, এটা কোথায় জানি দেখা যায়, বায়ার হিসেবে হলে স্যার তখন ওখানে মধ্যে লিস্ট থাকে, এই যে লিস্ট দেখেন। আমি এখানে কাদেরটা দিয়েছি, এরপরে কিন্তু আমি স্ক্রিনশট চাবো, ঠিক আছে। এই যে এখানে কাদেরটা দিয়েছেন, আমি কিন্তু এখানে যেভাবে করে ইয়াদ দিতে বলবো, আর দেখেন রিসেন্টলি সেভ, এই যে এগুলোতে আমি দিয়েছি। এরপর কিন্তু আমি এগুলো ভিডিও স্ক্রিন রেকর্ডিং চাবো যে কাদেরটা দিয়েছেন চেক করে নেন, দেখেন। সো আমরা কিন্তু নিজ দায়িত্বে এগুলো দিয়ে দিব। এই গিগটা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করছি, পরে যে গিগটা ক্রিয়েট করব সেই গিগটা হবে প্রপার ওয়েতে গিগ খোলা, এবং সেখানে আরও কিছু অ্যাডভান্স ব্যাপার আছে, সেই অ্যাডভান্স ব্যাপারগুলো আমরা মাথায় রেখে আমরা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে ওই কাজগুলো, মূল কাজ হচ্ছে টেমপ্লেটিং ডিজাইন করা, ফুল রেসপন্সিভ টেমপ্লেটিং ডিজাইন করা। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের ক্লাসরুমে আপনারা যারা অ্যাড নাই সবাই অ্যাড হয়ে যাবেন। এরপরে আমি ক্লাসরুমে পোস্ট করব, ক্লাসরুমে আপনাদের কাজ জমা দিতে হবে। আর ফেসবুকে লিংকটা দিব। হ্যাঁ, আর ফেসবুকে লিংকটা দিব আমরা, সেটা কি কমেন্ট ইওর, আমি লিখে দিচ্ছি ওটা। ওকে, সো এই পর্যন্তই আজকের ক্লাস, আমি কমেন্ট করে দিচ্ছি একটু পরে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর রাতে আপনাদের একটা টেমপ্লেট ডিজাইন করে দেখানো হবে, ঠিক আছে। আমি আপনাদের ক্লাসরুমে আমি লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা যদি পসিবল হয় আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন। এই যে এরকম, এই যে এই টেমপ্লেটটাই দেখেন, যেটা আমি করিয়েছিলাম আপনাদের। অ্যাটেন্ডেন্স নিব না এখন, এই দেখেন এটা, এই যে যেটা আপনাদের ক্লাসে করিয়েছিলাম ওটা তো নর্মালি টেমপ্লেট হিসেবে ডিজাইন করিয়েছি, আর এটা হচ্ছে সেই ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো এটা একজন করবেন, তো এটা আমরা সবাই দেখব কিভাবে করে ইমেল টেমপ্লেট করা হয়। তো এই আমাদের অলরেডি কি করা হয়ে গেল, অলরেডি 2টা পোর্শনের কাজ দেখা হয়ে গেল। তারপর আপনাদের আমি কিছু রিসোর্স দিব, সেই রিসোর্স থেকে আরও আপনারা স্টাডি করে নেবেন যে কিভাবে করে এই ধরনের ইমেল টেমপ্লেট তৈরি করা যায়, ঠিক আছে। সো আপনারা সবাই রাতের ক্লাসে জয়েন করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।